আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। ক্লাসটির পিডিএফটি পাওয়ার জন্য এই ক্লাসটি তোমাদের টাইমলাইনে শেয়ার করে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজে মেসেজ দিলে আমরা তোমাদের পিডিএফটি দিয়ে দিব। এটা হচ্ছে 25টি প্রশ্ন, কিন্তু 25টি প্রশ্নের সবগুলো অপশন সহ এখানে ব্যাখ্যা করা আছে। তো স্লাইডটি তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, যেহেতু এই মাসেই বেশিরভাগ কলেজে তোমাদের টেস্ট পরীক্ষা। তো হিসাব বিজ্ঞানের এই অধ্যায়টিতে অনেকের সমস্যা রয়েছে। এখান থেকে বেশিরভাগ গাণিতিক যে অংশের এমসিকিউগুলো রয়েছে সবগুলো এমসিকিউ তোমরা অনেক বেশি কনফিউশনে থাকো। ইনশাল্লাহ আজকের ক্লাসটি করার পর এই বিষয়ে তোমাদের একটা ক্লিয়ার ধারণা হবে। আমি এর আগেও এই সেকেন্ড পেপার থেকে 2টি ক্লাস নিয়েছিলাম এমসিকিউর উপর। একটি হচ্ছে চতুর্থ অধ্যায়ের, অন্যটি ষষ্ঠ অধ্যায়ের। যে ক্লাসগুলো তোমরা একটু স্ক্রল করে নিচে গেলে পেজে আছে এই ক্লাসগুলো। অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 6। চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি। দেখো, এই চ্যাপ্টার থেকে 5 রকমের এমসিকিউ আসতে পারে। আমরা আর্থিক বিবরণীর যে সমন্বয়গুলো সমাধান করি হুবহু সমন্বয়গুলো এমসিকিউতে আসতে পারে। অর্থাৎ আর্থিক বিবরণী সমাধানের সময় যে সমন্বয়গুলো আমরা সমাধান করতাম সেই সমন্বয়গুলো থেকেও গাণিতিক এমসিকিউর যে প্রশ্নগুলো হয় এই চ্যাপ্টার থেকে সেই প্রশ্নগুলো আসতে পারে। নিট সম্পদ বা নিট প্রাপ্য হিসাব নির্ণয়, ঋণপত্রের সুদ, বিনিয়োগের সুদ, এই ধরনের এমসিকিউ এখান থেকে আসে। ব্যাট, মার্কআপ, মার্জিন, বিক্রিত পণ্যের ব্যয় সূত্র থেকে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, সমাপনী মজুদ, প্রারম্ভিক মজুদ, নিট ক্রয়, নিট বিক্রয়, এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে। সর্বশেষ কিছু তত্ত্বীয় অংশের প্রশ্ন এখান থেকে আসবে, কোনগুলো চলতি সম্পদ, কোনগুলো অলিক সম্পদ, এই ধরনের প্রশ্ন এখান থেকে আসবে। অর্থাৎ টোটাল 5 রকমের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে হয়ে থাকে। প্রথম প্রশ্নটি হচ্ছে রেওয়া মিলে, অর্থাৎ একটা রেওয়া মিল দেওয়া আছে, রেওয়া মিলে ভাড়া 9 মাস 18,000 টাকা, ভাড়া বাবদ বিশদায় বিবরণীতে কত টাকা লিপিবদ্ধ হবে। এখানে অপশন আছে 4টি। এই প্রশ্নটি আমরা এখানে 25টি এমসিকিউ, সবগুলো এমসিকিউ আমরা খুব তোমাদের কাছ থেকেও উত্তর নিব, না পারলে আমি তো আছি, এবং এখানে সবগুলো এমসিকিউ ব্যাখ্যা সহ উপস্থাপন করেছি। ইনশাল্লাহ ভালো কিছু হবে। তোমরা খুব দ্রুত যুক্ত হও এবং তোমাদের বন্ধুদেরকে এই ক্লাসটি শেয়ার করে দাও। শেয়ার করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পেজে, হোয়াটসঅ্যাপ নাম্বার যদি মেসেজ করে দাও তোমার স্ক্রিনশটটা দিয়ে আমরা সাথে সাথে তোমাদের পিডিএফটি দিয়ে দিব। এই প্রশ্নটি 1 নম্বর প্রশ্নটির উত্তর কি হবে? ভাড়া রেওয়া মিলে 9 মাস 18,000 টাকা, ভাড়া বাবদ বিশদায় বিবরণীতে কত টাকা লিপিবদ্ধ করতে হবে। অনেকে যুক্ত হয়েছে আমাদের সাথে, সবাইকে ধন্যবাদ। তোমাদেরকে অপশন এখানে সিরিয়াল নাম্বারটা লিখতে হবে প্রথমে, এরপরে অপশনগুলো লিখবে তোমরা, যাতে আমরা অনেক সময় কমেন্টস পরে আসে, সবগুলো প্রশ্ন যাতে আমরা সঠিক উত্তরটা নিতে পারি তোমাদের কাছ থেকে। 1 নম্বর এমসিকিউটার উত্তর। আচ্ছা, প্রথমটা আমরা একটু সমাধান করে দিচ্ছি। দেখো, এখানে একটা বিষয় মনে রাখতে হবে, রেওয়া মিলে যে মাসের পরিমাণ দেওয়া থাকে এবং যে টাকার অ্যামাউন্টটা দেওয়া থাকে, আমাকে প্রথমে গড়টা নির্ণয় করতে হবে। আমাকে স্বাভাবিক অবস্থায় চিন্তা করতে হবে ভাড়া কিন্তু 12 মাসের, তো এখানে দেওয়া আছে 9 মাস, তার মানে যে মাস দেওয়া আছে টাকাটাও সে পরিমাণ মাসের, অর্থাৎ 9 মাসের পরিমাণ দেওয়া আছে, টাকাটাও 9 মাসের। তো আমরা এখানে ভাড়া প্রতি মাসের গড় নির্ণয়ের জন্য, প্রতি মাসের ভাড়া কত সেটা নির্ণয়ের জন্য আমরা 18,000কে 9 দ্বারা ভাগ করলে মাসে 2,000 টাকা করে আসে। তো 12 মাস থেকে 9 মাস গেলে আরও কয় মাস বকেয়া আছে? 3 মাস। তো প্রতি মাসে 2,000, 3 মাস যদি বকেয়া থাকে, বকেয়া আছে আমাদের কত? 6,000। তো আমরা কিভাবে লিখব বিশদায় বিবরণীতে? প্রথমে লিখব ভাড়া 18,000 যোগ বকেয়া 6,000, তাহলে আমাকে বাইরের কলামে দেখাতে হবে কত? 24,000। তো এখানে বিশদায় বিবরণীতে ভাড়ার পরিমাণ হবে কত? 24,000। আর সেম প্রশ্ন যদি একটু ঘুরিয়ে দেয়, যদি বলে যে কি আর্থিক অবস্থার বিবরণীতে ভাড়া বাবদ কত টাকা লিপিবদ্ধ করতে হবে। আর্থিক অবস্থার বিবরণীতে আমরা জানি ভাড়া হচ্ছে এক ধরনের ব্যয়ের টাকা যদি বকেয়া থাকে, এই যে 6,000 টাকা বকেয়া, এই বকেয়া ভাড়াটা কোথায় বসবে? চলতি দায়ে। কোথায় বসবে আবার? চলতি দায়ে। তো যদি প্রশ্নে বলে ভাড়া বাবদ আর্থিক অবস্থার বিবরণীতে কত টাকা প্রদর্শন করতে হবে, অর্থাৎ দায়ের পাশে, তখন উত্তর হবে 6,000। আর ভাড়া বাবদ বিশদায় বিবরণীতে কত প্রদর্শন করতে হবে, তখন 18-র সাথে যে বকেয়া 6,000 টাকা আছে সেটা সহ যোগ করে
আমরা পাবো কত 24,000 টাকা। তো একটা প্রশ্ন কিন্তু ভিন্নভাবে আসতে পারে, তাহলে আমরা উত্তরটা একটু দেখে নিই। উত্তর তো বলে দিলাম, এমনি উত্তর হচ্ছে কত 24,000। এখানে যদি দেখো, এখানে আমি এখানে একটা টেকনিক লিখে দিছি, দেখো মাস প্রতি ভাড়ার খরচ নির্ণয়ের জন্য প্রদত্ত টাকাকে প্রদত্ত মাস দ্বারা ভাগ করতে হবে। তো এখানে প্রদত্ত মাস বলতে প্রদত্ত মাস হচ্ছে 9 মাস, আর প্রদত্ত টাকা হচ্ছে কত 18,000। তো প্রতি মাসের ভাড়া নির্ণয়ের জন্য আমাকে 18,000 অঙ্ক রেওয়া মিলে দেওয়া আছে এবং মাসের পরিমাণ দেওয়া আছে 9, তাহলে প্রতি মাসে 2,000। তো 12 মাস প্রতি বছরে এখানে দেওয়া আছে 9 মাসের, আরও কয় মাসের বকেয়া 3 মাসের। তো 2,000কে 3 দ্বারা যদি গুণ করে দিই 6,000 টাকা বকেয়া। তো এইভাবে আমরা প্রতি মাসের খরচ নির্ণয় করে বকেয়া মাসগুলো দ্বারা কি করে দিব, গুণ করে দিব। এখানে উত্তর হচ্ছে 24,000। এরপরে বিকল্প আরেকটা প্রশ্ন দিলাম, দেখো এটার আনসার কিন্তু তোমাদের করতে হবে, এটার আনসার তোমাদেরকে করতে হবে। রেওয়া মিলে ভাড়া 15 মাস, অর্থাৎ 15 মাসের ভাড়া দেওয়া আছে, টাকা 30,000, ভাড়া বাবদ বিশদায় বিবরণীতে কত টাকা লিপিবদ্ধ হবে। একটু আগে 9 মাস দিয়ে 18,000 টাকা দিছিলাম, এখানে কিন্তু 12 এর বেশি দেওয়া হয়েছে। তো আমি তোমাদেরকে একটা সূত্র এখানে লিখে দিছি, মাস প্রতি খরচ নির্ণয়ের জন্য প্রদত্ত টাকাকে প্রদত্ত মাস দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ এখানে মাস দেওয়া আছে 15 মাস, টাকা দেওয়া আছে 30,000, এই 30,000 টাকা 15 মাসের। এখন তোমরা বিশদায় বিবরণীতে কত টাকা লিপিবদ্ধ করবে, একটু আনসার জানো, সবাই একটু আনসার জানো। এটার উত্তরটা একটু জানাও, অনেকে উত্তর দিচ্ছে, অনেকে উত্তর দিচ্ছে। অনেকে উত্তর দিচ্ছে। অর্থাৎ এখানে হ্যাঁ, অনেকে উত্তর দিচ্ছে 2,000 টাকা, হ্যাঁ অনেকে 24,000 টাকা দিচ্ছে। হ্যাঁ গুড গুড, অনেকে বলছে হ্যাঁ খাও। তাহলে আমাদের যারা উত্তর দিচ্ছ বিকল্প প্রশ্নটা যারা উত্তর দিচ্ছ তাদের উত্তর হচ্ছে কিনা দেখি আমি একটু। এখানে প্রতি মাসের ভাড়া বাবদ ব্যয় বলে নাই, তাহলে 30,000কে 15 দ্বারা ভাগ করলে প্রতি মাসে 2,000 টাকা করে ব্যয়। তো বছরে 12 মাস, কিন্তু এখানে 15 মাস দেওয়া আছে, তার মানে 3 মাস অগ্রিম, তো 6,000 টাকা অগ্রিম। তো আমরা ভাড়াটা বিশদায় বিবরণীতে ভাড়া লিখবো, ভাড়াও লিখতে পারি, বেতনও থাকতে পারে, এই ধরনের প্রশ্ন। 30,000 আমরা জানি অগ্রিমটা বাদ দিতে হয়, অগ্রিমটা কি করতে হয়, বাদ দিতে হয়, বকেয়াটা যোগ করতে হয়। তাহলে বাইরের কলামে দ্বিতীয় কলামে আমাদের টাকা বসবে কত 2,400 টাকা, 24,000 টাকা। তাহলে এটা হচ্ছে কি উত্তর। এখন যদি প্রশ্ন করে ভাড়া বাবদ আর্থিক অবস্থার বিবরণীতে কত টাকা প্রদর্শন করতে হবে, তো আর্থিক অবস্থার বিবরণীতে অগ্রিম টাকাটা যাবে। তো অগ্রিম ব্যয়ের টাকা অগ্রিম দিলে এটা কোথায় বসবে, চলতি সম্পদে বসবে, চলতি সম্পদ 6,000 টাকা। তো প্রশ্ন কিন্তু একটা, এখান থেকে ভিন্ন ভিন্ন প্রশ্ন আসতে পারে। অর্থাৎ 24,000 যারা উত্তর করছো তাদের ঠিক আছে। এবার আসো, এই যে 24,000 উত্তর ঠিক আছে। বিকল্প আরেকটা প্রশ্ন আছে তোমাদের জন্য, অর্থাৎ ভাড়া বা বেতন থেকে এই 3 ধরনের প্রশ্ন আসে বোর্ড পরীক্ষা, তোমরা অ্যানালাইসিস করে দেখলে বুঝবা। এখানে হচ্ছে ভাড়া 4 ভাগের 3 অংশ, ভাড়া 4 ভাগের 3 অংশ 9,000 টাকা। ভাড়া বাবদ বিশদায় বিবরণীতে কত টাকা লিপিবদ্ধ করতে হবে, এটার একটু আনসার করতে হবে তোমাদের। বিকল্প প্রশ্ন 2 নাম্বারটা, অর্থাৎ টোটাল মোট সিরিয়াল ধরলে 3 নাম্বার প্রশ্নটা, এটার উত্তর করতে হবে তোমাদের। বিকল্প বলে আনসারটা লিখে দিবা। ভাড়া 4 ভাগের 3 9,000 টাকা, ভাড়া বাবদ বিশদায় বিবরণীতে কত টাকা লিপিবদ্ধ হবে, ভাড়া বাবদ বিশদায় বিবরণীতে কত টাকা লিপিবদ্ধ হবে, ভাড়া বাবদ বিশদায় বিবরণীতে কত টাকা লিপিবদ্ধ হবে। অনেকে উত্তর দিচ্ছে 6,000, আবার বলতেছে কি 12,000 বলতেছে। আচ্ছা দেখি আমরা একটু, এখানে একটা বিষয় দেওয়া আছে, দেখো অংশপ্রতি খরচ নির্ণয়ে প্রদত্ত টাকাকে লব দ্বারা ভাগ করতে হবে। লব বলতে
এই যে উপরের অংশ লব, নিচের অংশ কি হর। তো এইখানে যে টাকাটা দেওয়া আছে সেটা হচ্ছে লব অংশের সমপরিমাণ। তো গড় অর্থাৎ প্রতি অংশে কত, এখানে যেহেতু 3 অংশ দেওয়া আছে, 3 অংশের জন্য 9000। তো 3 অংশের জন্য 9000 হলে 9000কে আমরা 3 দ্বারা যদি ভাগ করে দিই, এক অংশে কত 3000 এটা নির্ণয় করা যাবে। তো এখানে 4 অংশ থেকে 3 অংশ চলে গেছে, আরও অংশ বাকি আছে কত 1। তো এক অংশে 1 দ্বারা গুণ করে দিব, এক অংশের টাকা হচ্ছে কত 3000। এখন ভাড়া দেওয়া আছে 9000, আরও এক অংশের টাকা বকেয়া আছে, তো বকেয়াটা যোগ করতে হয়। এখন 3000 যোগ করলে 12000 টাকা ভাড়া, বিশদায় বিবরণীতে 12000 টাকা। আর যদি বলে যে বকেয়া ভাড়া বা চলতি দায়ের পরিমাণ কত, তখন উত্তর হবে 3000। অথবা ভাড়া বাবদ বিশদায় বিবরণীতে কত বসবে চলতি দায়ে, তখন উত্তর কত 3000। তো এখানে গড় নির্ণয়ের জন্য লবকে অর্থাৎ যে টাকাটা দেওয়া থাকে সেটাকে লব দ্বারা ভাগ করব। অর্থাৎ 3 অংশের টাকা এখানে এক অংশে কত সেটা আমাদেরকে নির্ণয় করতে, 3 দ্বারা ভাগ করলে এক অংশে 3000। তো বেতন দেওয়ার কথা ছিল 4 অংশ, দিছি 3 অংশ, তাহলে আরও বকে আছে কত 1 অংশ। এই 1 অংশ দ্বারা কি করে দিছে গুণ করে দিছে। তো এই 3000 টাকা যোগ করলাম, কারণ ভাড়া বেতন ব্যয় যদি বকেয়া থাকে এটা যোগ করতে হয়। আশা করছি সবার ক্লিয়ার এই বিষয়টা। তাহলে এবার আসো 12000 টাকা। এবার আসো রেওয়া মিলে বিজ্ঞাপন, 2 নম্বর প্রশ্নে আসো। রেওয়া মিলে বিজ্ঞাপন 20000 টাকা। সমন্বয়ে বলা আছে কি বিজ্ঞাপনের 5 ভাগের 3 অংশ বিলম্বিত করতে হবে। বিশদায় বিবরণীতে বিজ্ঞাপন ব্যয় বাবদ কত টাকা লিপিবদ্ধ হবে। তোমরা এবার 2 নম্বর অপশনটা লিখতে পারো, 2 নম্বর অপশন লিখে আনসারটা করো। তোমরা নিজেরা খাতা নিয়ে বসতে পারো। এখানে বিশদায় বিবরণীতে বিজ্ঞাপন ব্যয় বাবদ কত টাকা লিপিবদ্ধ হবে। বিজ্ঞাপন আছে 20000, 5 ভাগের 3 অংশ কি বিলম্বিত করতে হবে। বিশদায় বিবরণীতে বিজ্ঞাপন ব্যয় বাবদ কত টাকা লিপিবদ্ধ করতে হবে। এখানে তোমরা 2 নাম্বার অপশন দিয়ে 2 নাম্বার সিরিয়াল লিখে অপশনগুলো লিখতে পারো। সিরিয়াল নাম্বার লিখতে হবে, 2 নাম্বার লিখতে হবে, না হলে আমি বুঝবো না। অনেকে সঠিক উত্তর দিচ্ছে, সবাইকে ধন্যবাদ। শিশির তালুকদার, সিফাত, তারপর তোফাজ্জল, হ্যাঁ অনেকে যুক্ত হচ্ছে। মোহাম্মদ ইমতিয়াজ। 2 নম্বর প্রশ্নটার উত্তর, 2 নম্বর প্রশ্নটার উত্তর 30 সেকেন্ড সময় আছে সবার হাতে। 2 নম্বর প্রশ্নটার উত্তর দেখো, বিজ্ঞাপন 20000, 5 ভাগের 3 অংশ বিলম্বিত করতে হবে। বিজ্ঞাপন বাবদ বিশদায় বিবরণীতে কত টাকা লিপিবদ্ধ করতে হবে। বিজ্ঞাপন কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতেও বসে বিলম্বিত বিজ্ঞাপন নামে। এখানে বিশদায় বিবরণী অর্থাৎ মুনাফা জাতীয় ব্যয় কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। 2 এর ক বলতেছে। আচ্ছা আমাদের হচ্ছে কিনা একটু দেখি। দেখো বিলম্বিত করতে বললে লব, এখানে দেখো এটা হচ্ছে লব, এটা হচ্ছে কি হর। লব অংশের সমপরিমাণ টাকা বিশদায় বিবরণীতে প্রথম কলামে কি যাবে বাদ যাবে। হ্যাঁ এটা একটু পরে চিন্তা করবে, আগে দ্বিতীয় লাইনটা একটু দেখি। বিজ্ঞাপনের ক্ষেত্রে অংশপ্রতি খরচ নির্ণয়ের জন্য প্রদত্ত টাকাকে প্রদত্ত হর দ্বারা ভাগ করতে হবে। একটু আগে আমরা যে বেতন এবং ভাড়ার ক্ষেত্রে অংশপ্রতি খরচ নির্ণয়ের জন্য আমরা লব দ্বারা গুণ করছিলাম, লব দ্বারা ভাগ করছিলাম, কিন্তু এখানে আমাকে হর দ্বারা ভাগ করতে হবে, হর দ্বারা। তাহলে 20000 টোটাল অংশ হচ্ছে কত 5, তো 5 দ্বারা ভাগ করে অংশপ্রতি টাকা নির্ণয় করতে হবে। কিন্তু একটু আগে যে অংশ এমসিকিউগুলো আমরা সমাধান করছি ওইখানে আমরা কি করছিলাম, ওইখানে লব দ্বারা ভাগ করে অংশপ্রতি খরচ নির্ণয় করছি। কিন্তু বিজ্ঞাপনের ক্ষেত্রে অংশপ্রতি খরচ নির্ণয়ের জন্য হর দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে। এখানে লিখে দিয়েছে বিজ্ঞাপনের ক্ষেত্রে অংশপ্রতি খরচ নির্ণয়ের জন্য প্রদত্ত টাকাকে প্রদত্ত হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে প্রদত্ত হর 5, তাহলে এক অংশে কত 4000। এখন 3 অংশের টাকা এখানে বিলম্বিত করতে বলছে, তাহলে 3 4 কত 12000। এখন আসো এখানে আরেকটা কথা বলে দিছি, বিলম্বিত করতে বললে লব অংশের সমপরিমাণ টাকা, এই লবের টাকা কত, এক অংশে 4 হলে 3 অংশে লব ছিল, তাহলে 12000 টাকা। সমপরিমাণ টাকা বিশদায় বিবরণীতে প্রথম কলামে বাদ যাবে। বিশদায় বিবরণী আমরা সবাই জানি, বিশদায় বিবরণী 3টা কলামে করা হয়। এই যে দেখো নিয়ে আসলাম, বিশদায় বিবরণী 3টা কলামে করা হয়। বিজ্ঞাপন 20000, তো বিলম্বিত করতে বললে এখানে একটা সূত্র লিখে দিয়েছি। বিলম্বিত করতে বললে লব অংশের সমপরিমাণ টাকা বিশদায় বিবরণীতে প্রথম কলামে বাদ যাবে। তাহলে প্রথম কলাম বলতে এই যে প্রথম কলাম হচ্ছে এটা, প্রথম কলাম এটা। তাহলে এখানে বিজ্ঞাপন দেওয়া আছে 20000, সেখান থেকে বিলম্বিতটাই
বাদ যাবে। তো বিলম্বিত করতে বললে লব অংশের সমপরিমাণ টাকা, এই 12,000 কেমনে পাইছে, এক অংশে 4,000, 3 দ্বারা গুণ করলে 12,000। তো বাইরের কলামে দ্বিতীয় কলামে কত যাবে, 8,000 টাকা। তো এইখানে যারা 12,000 লিখছো তাদের উত্তর হয়নি, যারা লিখছো 8,000 তাদের উত্তর হয়েছে। যারা লিখছো 8,000, যারা লিখছো 8,000, বিলম্বিত বলতে দেরির জন্য রাখো। কিসের জন্য রাখো, দেরির জন্য রেখে দাও, দেরির জন্য রেখে দাও। তাহলে এই বছরের যেটা প্রকৃত ব্যয় 8,000, সেটাই বিশদায় বিবরণীতে আমাকে দেখাতে হবে ব্যয় হিসাবে। তো এই 12,000 টাকা আবার কোথায় বসবে, আর্থিক অবস্থার বিবরণীতে অলিক সম্পত্তি বা অসমন্বিত ব্যয় নামে সম্পত্তির পাশে বসাইতে হবে। অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয় নামে 12,000 টাকা বসাতে হবে। একটা কথা মনে রাখবা, বিজ্ঞাপনের যত সমন্বয় থাকবে থাকুক, সব সময় বিলম্বিতটাই বাদ যাবে। তো যখন বিলম্বিত বলবে, এই যখন বিলম্বিত বলবে এখানে, তখন লবের অংশটাই বিলম্বিত, লবের অংশটাই কি বিলম্বিত। তো লবের অংশটা বিলম্বিতটা বাদ দিলে এই বছরের প্রকৃত যেটা ব্যয় সেটা নির্ণয় হয়ে যাবে। এখন দেখো এই এমসিকিউটা আরেকটু চেঞ্জ করে আসতে পারে, বিলম্বিত না বলে অবলোপন করো বলতে পারে। তখন কি করতে হবে দেখো একটু, এটার আরেকটা প্রশ্ন আছে, এটা তো উত্তর আমরা পাইলাম, বিকল্প আরেকটা প্রশ্ন আছে দেখো। এই দুটো একটু অনেক সহজ, কিন্তু তোমরা এগুলো মিক্স করে ফেলো। যেমন একটু আগে অনেকে 12,000 উত্তর দিয়ে দিছে। এবার আসো, এর আগে বলছিল বিলম্বিত, এখানে বলছে কি অবলোপন, 5/2 অংশ অবলোপন। এখন আমরা গড় এই যে অংশটা নির্ণয়ের জন্য প্রতি অংশে কত, সেটাকে হর দ্বারা কি করব, ভাগ করব। তাহলে 5 দ্বারা ভাগ করলে এখানেও কত, 4,000। এখন দেখো অবলোপন করতে বললে, এর আগেরটা বলছিল বিলম্বিত, তোমরা একটা কথা মনে রাখবা, বিলম্বিত করতে বললো লবের অংশটা বাদ যাবে প্রথম কলামে, অবলোপন করতে বললো বিলম্বিতটা বাদ যাবে, অর্থাৎ সবসময় বিলম্বিত বাদ যাবে যে আমাদের এখানে। তো আজকে তো বিলম্বিত ধরে দেয় নাই, আমাকে বিলম্বিতটা নির্ণয় করতে হবে। কেমনে দেখো, অবলোপন করতে বললে হর মাইনাস লব, তাহলে আজকে হর 5 লব 2, তাহলে স্যার বিলম্বিতটা নির্ণয় হয়ে গেল। হর মাইনাস লব, তাহলে হর মাইনাস লব দিলে আমরা কি পাবো, বিলম্বিত পাবো। হর মাইনাস লব, অংশের সমপরিমাণ টাকা প্রথম কলামে বাদ যাবে। এর আগের অঙ্কে সরাসরি লবের অংশটা আমরা এখানে বাদ দিয়ে দিছি, দেখো 5 দ্বারা ভাগ করে 4,000, 3 দ্বারা গুণ করে 12,000 বাদ দিয়ে দিছে। এই অংশেও আমাদেরকে কি বাদ দিতে হবে, এই অংশেও আমাদেরকে কি বাদ দিতে হবে, দেখো বিলম্বিতটাই বাদ দিতে হবে, কিন্তু এখানে বিলম্বিত নাই, অবলোপন বলছে। বিলম্বিতটা আমাদেরকে এখানে নির্ণয় করতে হবে, কারণ বিলম্বিত ছাড়া অন্য অংশ বাদ দেওয়া যাবে না। বিলম্বিত কেমনে নির্ণয় করব, হর থেকে লব বাদ দিলে বাকি অংশটা বিলম্বিত। কিন্তু এর আগের অঙ্কে সরাসরি বিলম্বিত, উপরেরটাই লব যেটা দেওয়া আছে সেটাই। তাহলে এখন দেখো এখানে 3 অংশের টাকাটাই হচ্ছে কি বিলম্বিত, তাহলে আমরা এখনো বিলম্বিত বাদ দিব। বিজ্ঞাপন 20,000 মাইনাস বিলম্বিত, তো এক অংশে যদি 4,000 হয়, বিলম্বিত অংশ কত পাইলাম, হর থেকে লব বাদ দিয়ে 3, তাহলে কত হয়, বিলম্বিত অংশ কত হয়, এখানেও কত হবে, বিলম্বিত অংশ 12,000, তাহলে বাইরের কলামে যাবে কত, 8,000। এখানেও কত বাইরের কলামে কত বসবে, 8,000। তাহলে অর্থাৎ এখানে দেখো আরেকটা বিষয় আরেকটু সহজ করে দিই, যদি অবলোপন বলে লবের অংশটা বাইরের কলামে বসবে। দেখো বাইরের এখানে সরাসরি বাইরের কলামে এই যে লবের অংশটাই বসছে, কখন, অবলোপন করতে বললে। তো আমরা দুইটা না শিখে আমরা একটা বিষয় শিখবো, সবসময় বিলম্বিতটা বাদ যাবে। সবসময় কি বাদ যাবে, বিলম্বিত অংশটাই বাদ যাবে। না এটা একটু এখানে ভুল হয়েছে, এটা কিন্তু আমি যেভাবে দিছি এভাবেই, অর্থাৎ 20,000 থেকে আমাদের 3 অংশের টাকাই বাদ দিয়ে দিতে হবে, বিলম্বিত অংশটাই বাদ দিতে হবে। তো বাকি 2 অংশটাই হচ্ছে কি আমাদের অবলোপন, অর্থাৎ সব সময় বিলম্বিত অংশটা বাদ যাবে। আর যদি বিলম্বিত ধরে দেয়, তখন বিলম্বিতটা এখানে আমরা বসায় দিতে পারবো সরাসরি এই জায়গায়। আর যদি অবলোপন বলে দেয়, তখন আমাকে হর থেকে কি বাদ দিয়ে, লব বাদ দিয়ে বিলম্বিত অংশটা আমাদেরকে নির্ণয় করতে বলবে। এখানে 5/3, এর পরেরটাতে 5 কিন্তু কি দেওয়া আছে, 2 দেওয়া আছে, এখানে অবলোপন বলছে, সেজন্য আমরা বিলম্বিত অংশটা বের করছি। 5 থেকে 2 বাদ দিলে 3 অংশ হচ্ছে বিলম্বিত। তো 3 অংশ যদি বিলম্বিত হয়ে যায় 12,000 টাকা, আর 8,000 টাকা হচ্ছে কি অবলোপন। এই বিষয়টা সবার ক্লিয়ার হয়েছে কিনা, এখানে উত্তরটা তুলতে একটু ভুল করে ফেলছি হয়তো বা দাগ দিতে, এখানে উত্তর 8,000 টাকাই হবে, উত্তর 8,000 টাকাই হবে এটাতে। এরপরে আসো এই বিষয়টা ক্লিয়ার কিনা, হ্যাঁ বিকল্প 8,000, তো বাজু বলছে গুড। এখানে আরেকজনে বলছে 12,000, না 12,000 হবে না,
এখানে সবসময় বিলম্বিতটা বাদ যাবে, তো বিলম্বিত দেওয়া নাই, আমরা হর থেকে লব বাদ দিয়ে বিলম্বিত অংশটা নির্ণয় করব। এবার আসো 3 নম্বর প্রশ্ন, আয় বিবরণীর ক্রেডিট জের ব্যবসার প্রতিষ্ঠানে কি হিসাবে গণ্য হয়? একটা কথা মনে রাখবা, নিট লাভ এবং মুড লাভ এগুলো হচ্ছে আয় ক্রেডিট জের প্রদর্শন করে। তো ক্রেডিট জের বলতে এখানে আমরা কি বুঝাবো? লাভ বুঝবো, লাভ বা আয়। তো আয় বেশি হলে কি হবে? লাভ হবে। জেরটা আমরা কিভাবে ধরি? যে বড় তার নামে, যেমন দেখো পরিবারের বড় ছেলের নামে পরিবারকে নামকরণ করা হয়, এর বাড়ি ওর বাড়ি বড় ছেলের নামে। ঠিক এখানেও যে ফিগারটা বড় থাকে, একটা ঘর এঁকে দেখাই আমি তোমাদেরকে, ডেবিট, এখানে হচ্ছে কি ক্রেডিট। ক্রেডিটে আছে 1 লক্ষ টাকা, ডেবিটে আছে 50,000 টাকা বা 75,000 টাকা আছে মনে করো। তো এখানে উদ্ধৃত্ত কত? এখানে উদ্ধৃত্ত কত? 25,000। তো বড় যোগফল কিন্তু 1 লক্ষ উভয় পাশে বসবে, এখানেও 1 লক্ষ টাকা উভয় পাশে বসবে। তো 25,000 টাকাটা অনেকেই বলে যে ডেবিট জের, না, এটা ক্রেডিটের থেকে উদ্ধৃত্ত আছে যে আমার থেকে। ক্রেডিট 1 লক্ষ, ডেবিট 75, 25,000 টাকাটা কিন্তু ক্রেডিট থেকেই আসছে। তো এই অংশটাকে আমরা ক্রেডিট জের বলবো, অর্থাৎ যার অংশ বড়, জেরটা তার নামে অভিহিত করা হবে। পরিবারের বড় ছেলের নামে পরিবারকে নামকরণ করা হয়, ডাকা হয়। ঠিক এখানেও এরকম। তো ক্রেডিট জের বলতে আয় বেশি। তো ক্রেডিট জের মানে হচ্ছে এখানে এটা আয় যদি এদিকে বসে, ব্যয় যদি এই পাশে বসে, আয় বড় হলে তাহলে আমাদের মুড লাভ বা নিড লাভ হবে। তো এখানে আয় বিবরণীর ক্রেডিট জের নিড লাভও হতে পারে, মুড লাভও হতে পারে। কারণ আয় বিবরণীতে 2টা লাভ পাই আমরা, আয় বিবরণীতে আমরা 2টা লাভ পাই। একটা হচ্ছে কি? একটা হচ্ছে মুড লাভ, আর একটা হচ্ছে কি নিড লাভ। আবার ক্ষতি পাই 2টা, একটা মুড ক্ষতি আর একটা কি নিড ক্ষতি। নিড লাভ আয় বিবরণীতে চূড়ান্তভাবে যেটা আমরা পাই সেটা হচ্ছে কি নিড লাভ। আয় বিবরণীতে অর্থাৎ শেষ ধাপে আমরা যেটা পাই নিড লাভ। এই নিড লাভটাকে অনেক পরীক্ষায় প্রান্তিক মুনাফা নামে লিখছে, প্রান্তিক মুনাফা। অনেকে ভিন্ন নাম দিয়ে দিলে আমরা ভয় পেয়ে যাই। প্রান্তিক মুনাফা বলতে যে মুনাফাটা সর্বশেষ, এরপর আর কোনো মুনাফা নাই। বিশদ আয় বিবরণীতে আমরা 2টা মুনাফা পাই, একটা মুড লাভ আর একটা নিড লাভ। 2টা ক্ষতি পাই, একটা মুড ক্ষতি আর একটা কি নিড ক্ষতি। তো প্রান্তিক ক্ষতি বা প্রান্তিক মুনাফা মানে হচ্ছে সর্বশেষ ক্ষতি বা সর্বশেষ মুনাফা, যেটার পর আর কোনো কি মুনাফা নাই। এরপর 4 নাম্বারটা তোমাদের আনসার করতে হবে। নিচের কোনটি একটি লিমিটেড কোম্পানির আয় বিবরণীর উপাদানও নয়, খরচও নয়? নিচের কোনটি একটি লিমিটেড কোম্পানির, অর্থাৎ পাবলিক লিমিটেড বা প্রাইভেট লিমিটেড কোম্পানির আয় বিবরণীর উপাদানও নয়, খরচও নয়? এটা একটু আনসার করতে হবে সবার। 4 নাম্বার দিয়ে অপশনটা লিখতে হবে, 4 নাম্বার দিয়ে অপশনটা লিখতে হবে, 4 নাম্বার দিয়ে অপশনটা লিখতে হবে। এই 25টা আছে আর কি, ক্লাস চলবে, ক্লাস 25টা শেষ হওয়া পর্যন্ত চলবে আর কি। দেখো আর্থিক অবস্থার একজন প্রশ্ন করছে, এমডি আব্দুল্লাহ, আর্থিক অবস্থার বিবরণীতে কোনটা বসবে? স্যার বিলম্বিতটা, বিলম্বিত অংশটা। বিলম্বিত মানে দেরির জন্য রেখে দেওয়া, আর অবলোপন মানে চলতি বছরের ব্যয় হিসেবে দেখাতে বলছে। তো বিজ্ঞাপনের ক্ষেত্রে বিজ্ঞাপন তো চোখে দেখা যায় কিন্তু হাতে ধরা যায় না, সেজন্য বিজ্ঞাপনের ক্ষেত্রে অবচয় না হয়ে কি হয় অবলোপন হয়। যেগুলো অদৃশ্যমান এগুলোর ক্ষেত্রে কি হয়, যেগুলো ধরা ছোঁয়া যায় না এগুলোর ক্ষেত্রে ব্যবহারজনিত যেটা ক্ষতি আমরা বাদ দিই সেটাকে অবলোপন বলা হয়। 4 খ বলতেছে লভ্যাংশ। দেখো লভ্যাংশ হচ্ছে লাভের অংশ, লভ্যাংশ হচ্ছে কি লাভের অংশ, যেটা এখানে একটা ব্যাখ্যা দিয়ে দিছি। লভ্যাংশ সংরক্ষিত আয় বা মালিকানা সত্ত্ব বিবরণীর অংশ। সংরক্ষিত আয়ের অনেকগুলো ভিন্ন নাম আছে, সংরক্ষিত আয় বা রক্ষিত আয় বা জমাকৃত আয়। আয় না বলে স্যার মুনাফাও বলতে পারে, একই কথা। তাহলে লভ্যাংশ হচ্ছে সংরক্ষিত আয় অথবা মালিকানা সত্ত্বের একটা অংশ। ঋণের সুদ বিশদ আয় বিবরণীতে ব্যয়ে বসে, অপরিচালন ব্যয়ে বসে। নগর শুল্ক ব্যয়ে বসে। সুনামের অবচয় বা অবলোপন, স্থায়ী সম্পদের অবচয় বা অবলোপন কোথায় বসে? পরিচালন ব্যয়ে বসায় আমরা। তাহলে লভ্যাংশ হচ্ছে বিশদ আয় বিবরণীর কোনো অংশ নয়, এটা সংরক্ষিত আয় বা মালিকানা সত্ত্বের অংশ। এই লভ্যাংশ আবার 2 প্রকার। একটা হচ্ছে কি আমরা পঞ্চম অধ্যায়ে 2 ধরনের লভ্যাংশ পেয়ে থাকি, মাঝামাঝি লভ্যাংশ, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বা চূড়ান্ত লভ্যাংশ। মাঝামাঝি মানে যৌথ মূলধনী কোম্পানির শেয়ার হোল্ডাররা উত্তোলন করতে পারে না, এখন তাদের যদি টাকার দরকার হয় কারবার তাদেরকে সহযোগিতা করার জন্য হিসাব করার আগে
কারবার চলাকালীন, ব্যবসায়িক কার্যক্রম চলাকালীন তাদেরকে একটা মুনাফা দিয়ে দেয়, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। আর টোটাল হিসাব করার পর বছর শেষে যে লভ্যাংশটা দেওয়া হয়, যেটাকে আমরা চূড়ান্ত লভ্যাংশ বলি বা ঘোষণাকৃত লভ্যাংশ বলি, সেটা বছরের শেষে প্রদান করা হয়। তাহলে দুইভাবে তারা লভ্যাংশ দিয়ে থাকে যৌথ মূলধনী কোম্পানি, একটা কি মাঝামাঝি, আর একটা কি বছরের শেষে। এরপরে আর্থিক বিবরণী তৈরি করা হয়, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 5 নাম্বার প্রশ্ন, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 5 নাম্বার, এটা সিরিয়াল হচ্ছে 5। আর্থিক বিবরণী কত সময়ের জন্য তৈরি করা হয়? আর্থিক বিবরণী কত সময়ের জন্য তৈরি করা হয়? 5 নাম্বার প্রশ্নের উত্তর চাইবে সবার থেকে। আর্থিক বিবরণী কত সময়ের জন্য তৈরি করা হয়? আর্থিক বিবরণী কত সময়ের জন্য তৈরি করা হয়? আর্থিক বিবরণী কত সময়ের জন্য তৈরি করা হয়? 1 বছরের জন্য অনেকে উত্তর দিচ্ছে, এমডি আরিফ, এমডি সাকিব, হ্যাঁ। তাসমিয়া বলতেছে কি 6 মাসের জন্য। দেখি আর কেউ অনেকে, সবার ভুল হচ্ছে। আর্থিক বিবরণী আমরা একটু দেখি। আর্থিক বিবরণী যে কোনো উপযুক্ত সময়ের জন্য তৈরি করা হয়। উপযুক্ত সময় বলতে দেখেন স্যার, হিসাবকাল, আমরা মনে করি যে হিসাবকাল মানে 1 বছর অথবা 12 মাস, আমরা এভাবে চিন্তা করি সবাই। না, হিসাবকাল 3 মাসে হতে পারে, 6 মাসে হতে পারে, 12 মাসে হতে পারে, 12 মাস বা 1 বছর, ঠিক আছে। তো এখানে তো স্যার দুইটাই আছে, 1 বছরের জন্য হতে পারে, 6 মাসের জন্য হতে পারে। অনেক বড় বড় প্রতিষ্ঠান 1 মাসও আর্থিক বিবরণী করে, যেমন যাদের লেনদেন অনেক বেশি, কোটি হাজার কোটি টাকার লেনদেন করে যারা দৈনিক, বিশেষ করে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো, তারা 1 মাসও করতে পারে আর্থিক বিবরণী, 6 মাসও করতে পারে, 3 মাসও করতে পারে। তো এখানে উত্তর হবে যে কোনো উপযুক্ত সময়ের জন্য, অর্থাৎ যে প্রতিষ্ঠানের জন্য যেভাবে উপযোগী সে সময়ের ভিতরে তারা আর্থিক বিবরণী তৈরি করবে। এখানে আর্থিক অবস্থার বিবরণী বলা হয়নি স্যার, আর্থিক বিবরণী বলা হয়েছে, আর্থিক বিবরণী, যে কোনো উপযুক্ত সময়ের জন্য। এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে, একটু করে দেখো। আর্থিক অবস্থার বিবরণী, দেখো আর্থিক বিবরণীর একটা বাচ্চা হচ্ছে কে? আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় নির্দিষ্ট দিনের জন্য, অর্থাৎ বছরের শেষ দিনের জন্য বা হিসাবকালের শেষ দিনের জন্য। মনে করো 1 মাস পর আর্থিক বিবরণী তৈরি করতেছে, তখন আর্থিক অবস্থার বিবরণী করবে যে মাসের শেষ দিনের জন্য। 6 মাস পর করতেছে, তখন 6 মাসের যেটা শেষ দিন সেদিনের জন্য আর্থিক অবস্থার বিবরণী তৈরি করবে। বছরে করতেছে, তখন বছরের শেষ দিন 31শে ডিসেম্বর কি করবে? আর্থিক অবস্থার বিবরণী তৈরি করবে নির্দিষ্ট দিনের জন্য। আর বিশদায় বিবরণী হচ্ছে নির্দিষ্ট হিসাবকালের জন্য, 3 মাস, 6 মাস, 1 বছর, 12 মাস বা 1 মাস, ঠিক আছে। বিশদায় বিবরণী, এই বিষয়গুলো পরীক্ষায় আসে, অনেকে ভুল করে ফেলে এই প্রশ্নগুলো। এবার আসো, হ্যাঁ, আশা করছি তোমরা এই বিষয়টা বুঝেছো। এখন দেখো, বিক্রিত পণ্যের ব্যয় অপেক্ষা এটা একটা লেনদেন। বিক্রয় অপেক্ষা বেশি হলে আয় বিবরণীতে কি ঘটে? বিক্রয় অপেক্ষা কি বেশি হলে কোনটা বড়? বিক্রিত পণ্যের ব্যয় বড়। এটা তো সবার জন্য সহজ। 6 নম্বর প্রশ্নটা একটু দেখো, বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয় অপেক্ষা বেশি হলে কে বেশি? বিক্রিত পণ্যের ব্যয় বেশি হলে মোট লাভ, মোট ক্ষতি, নিট লাভ, নিট ক্ষতি, কোনটা হবে? 6 নম্বর প্রশ্নটা। হ্যাঁ, 6 এর 2, গুড, মোট ক্ষতি। হ্যাঁ, এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো 3 লক্ষ টাকা 2 লক্ষ টাকা বিক্রয়, 3 লক্ষ সমান, এখানে কমাগুলো একটু ভুল হয়ে গেছে, 3 লক্ষ টাকা বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বেশি, এটা কি হবে? মোট ক্ষতি হবে, মোট ক্ষতি। আর যদি বিক্রয় বড় হয় তখন কি হবে? মোট লাভ। এরপরে আসো 6 নম্বরের উত্তর মোট ক্ষতি। 7 নম্বরে দেখো, ক্রয়ের পরিমাণ নির্ণয়ে বিক্রিত পণ্যের ব্যয়, ক্রয়ের পরিমাণ নির্ণয়ে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে কোনটি বিয়োগ করতে হয়? ক্রয়ের পরিমাণ নির্ণয়ে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে কোনটি বিয়োগ করতে হয়? প্রশ্নটা একটু আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দিচ্ছি। বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র কি? প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ। এখানে নিট ক্রয় থাকে, অর্থাৎ ক্রয় থেকে ক্রয় ফেরত, ক্রয় বাট্টা বাদ, ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচগুলো যোগ করতে হয়। আমি সংক্ষেপে দেখাচ্ছি। ক্রয় বলতে এখানে অন্যান্য বিষয়গুলো চলে আসে, এটা ধরে নাও তোমরা। ক্রয় থেকে ক্রয় ফেরত, ক্রয় বাট্টা বাদ, ক্রয় সংক্রান্ত খরচগুলো যোগ,
মজুরি পরিবহন শুল্ক এগুলো যোগ মাইনাস সমাপনী মজুদ, তবে এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এখন আমাকে বলছে ক্রয়ের পরিমাণ নির্ণয়, তো দেখি আমরা ক্রয়ের পরিমাণ নির্ণয় করি। ক্রয়ের পরিমাণ নির্ণয় করি, তাহলে স্যার ক্রয়টা এই পাশে নিয়ে আসি। তো প্রারম্ভিক মজুদ হুবহু এখানে আছে, সমাপনী মজুদ এখানে আছে। তো এই স্যার এই জায়গাটা ক্রয়ে দখল করছিল না, এটা প্লাসে আছে, ওই পাশে নিয়ে গেলে সমানের মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় হয়ে যাবে। তো আমরা এটাকে আরেকটু ভালো করে লিখতে পারি। দেখো এই যে এখানে মাইনাসের যে দুইটা ফিগার বড়, যেহেতু দুইটাই মাইনাস আছে, সমাপনী মজুদ এবং বিক্রিত পণ্যের ব্যয়, দুইটাকে আমরা এক করে ফেললাম, মাইনাস কি প্রারম্ভিক মজুদ। তাহলে দেখেন উত্তর চলে আসছে কিনা। ক্রয় থেকে কি বাদ, ক্রয় নির্ণয়ের জন্য বিক্রিত পণ্যের ব্যয় থেকে, কার থেকে ভালো করে দেখেন একটু, ক্রয় থেকে ক্রয় নির্ণয়ের জন্য বিক্রিত পণ্যের ব্যয়ের থেকে কাকে বাদ দিতে হয়? এই যে এখানে মাইনাস আছে, কাকে বাদ দিতে হয়? প্রারম্ভিক মজুদ। তাহলে উত্তর হচ্ছে প্রারম্ভিক মজুদ। এই প্রশ্নটা যদি এরকম দেয়, ক্রয়ের পরিমাণ নির্ণয়ে বিক্রিত পণ্যের ব্যয় দেয় নাই স্যার, সমাপনী মজুদ থেকে কোনটি বিয়োগ করতে হয়? তাহলে তো স্যার দেখেন এইটা এখন কাটাইটা নাই, সমাপনী মজুদ থেকে কোনটা বিয়োগ করতে হয়? ক্রয়ের পরিমাণ নির্ণয়ে প্রারম্ভিক মজুদ। তো এইটা একটু স্ক্রিনশট করে নাও, এটা এভাবে না শিখলে এমনি মুখস্থ করে ফেললে একটু চেঞ্জ করে দিলে আর পারবা না। ওই যে এখন চেঞ্জ করে দিলাম, আমি মূল সূত্র থেকে এটাতে গেছি। কিভাবে? আগে বিক্রিত পণ্যের ব্যয় সূত্রটা আমরা সবাই জানি, কারণ এটা আমরা নবম দশমে শিখে আসছি। এখানে হুট করে মুখস্থ করলে হবে না। বিক্রিত পণ্যের ব্যয় সমান প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ। এখন আমাকে লাগতেছে ক্রয়, তো ক্রয়টা এই পাশে নিয়ে আসছি সমানের। এখন প্রারম্ভিক মজুদ আগের জায়গায় আছে, সমাপনী মজুদ আগের জায়গায় আছে মাইনাস দিয়ে। এই বিক্রিত পণ্যের ব্যয়টা সমানের এই পাশে ছিল প্লাসে, এই পাশে নিয়ে গেলে মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এখন এটাকে আরেকটু চেঞ্জ করি, ক্রয় এখানে আছে, যেহেতু এই দুইটা মাইনাসে আছে, সমাপনী মজুদ এবং বিক্রিত পণ্যের ব্যয়, আমি এই দুইটাকে আগে নিয়ে আসি, যোগ করছি, মাইনাসে প্লাস করছি আর কি। এটা আমি বড় ফিগারটা আগে আনছি, এখানে কি প্রারম্ভিক মজুদটা পরে নিয়ে গেছি। ঠিক আছে, তো এখানে সমাপনী মজুদ আর বিক্রিত পণ্যের ব্যয় থেকে প্রারম্ভিক মজুদ বাদ দিলে কি পাওয়া যায়? ক্রয় পাওয়া যায়। কিন্তু আমাদেরকে আজকে বলছে বিক্রিত পণ্যের ব্যয় থেকে কি বাদ দিলে, তো এটা নাই মনে করো, তো বিক্রিত পণ্যের ব্যয় থেকে কি বাদ দিলে? প্রারম্ভিক মজুদ পণ্য বাদ দিলে ক্রয় পাওয়া যায়। আবার যদি বলে যে ক্রয়ের পরিমাণ নির্ণয়ে সমাপনী মজুদ থেকে কি বাদ দিলে, তখন এটা মনে করো নাই, বিক্রিত পণ্যের ব্যয়টা নাই মনে করো তখন। ঠিক আছে, বিক্রিত পণ্যের ব্যয়টা তখন নাই মনে করো, তখন থাকবে যে কোনটা আমাদের হাতে? সমাপনী মজুদ। তো সমাপনী মজুদ থেকে কি বাদ দিতে হবে তখন? এই যে প্রারম্ভিক মজুদ পণ্য। তো এই সূত্রটা সবাই একটু স্ক্রিনশট করে নাও, এখান থেকে প্রশ্ন আসে। এগুলো কি বেশিরভাগ অভিন্ন তত্ত্বভিত্তিক বা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নে এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। এগুলো কনফিউজিং, অনেক সহজ মনে হচ্ছে কিন্তু ম্যাথ না, তুমি এলোমেলো করে ফেলবে এই প্রশ্নগুলো। এটা একটু স্ক্রিনশট করে নাও সবাই। তাহলে আজকের উত্তর হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য, এটা একটু স্ক্রিনশট করে নাও। প্রারম্ভিক মজুদ পণ্য। দেখো আবার একটু দেখো, এখানে মূলত হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, এই মূল সূত্রটা বিক্রিত পণ্যের ব্যয় সূত্র কি? প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ। আমাদের লাগতেছে কি? ক্রয়। তো ক্রয় থেকে ক্রয় এই পাশে নিয়ে আসি, ক্রয় এই পাশে নিয়ে আসলে এখানে একটা মনে মনে কি আছে? মাইনাস আছে। তো এখন দেখো এখানে প্রারম্ভিক মজুদ আগের মতোই আছে, সমাপনী মজুদ মাইনাসে আছে। তো বিক্রিত পণ্যের ব্যয় সমানের এই পাশে ছিল না, এই পাশে আনলে সমানের যখন ওই পাশে চলে যাবে এটা মাইনাস হয়ে যাবে না? তাহলে এখানে এদিকে আছে মাইনাস ক্রয়, এখানে কি আছে? প্লাস প্রারম্ভিক মজুদ আছে, এদিকে মাইনাস সাইন যদি আমি কমন নিয়ে ফেলি, সমাপনী মজুদ প্লাস বিক্রিত পণ্যের ব্যয়, এভাবে হয়ে যায় না? তো এই যে মাইনাসটা তোলার জন্য আমি এখান থেকে মাইনাসটা তুলে দিছি, মাইনাস সাইন কমন নিয়ে এখানে ক্রয় আসছে, মাইনাস সাইন কমন নিয়ে ফেলছি। এখন এখান থেকেও আমি মাইনাস সাইন কমন নিয়ে ফেলছি স্যার। মাইনাস সাইন কমন নিয়ে নিলে প্রারম্ভিক মজুদটা আমি পরে নিয়ে যাব, প্রারম্ভিক মজুদটা কি ওই পাশে নিয়ে যাবে, সবগুলোকে মাইনাস দ্বারা আমি কি গুণ করতেছি। এখানে মাইনাস, এখানে একটা মাইনাস আছে, তো এখানে মাইনাসে কি হয়ে গেছে? এখানে একটা মাইনাস আছে এই জায়গায়, অর্থাৎ এই জায়গায় একটা মাইনাস আছে, এখানেও একটা কি মাইনাস আছে। তো এই মাইনাসটা যখন আমি কমন নিয়ে ফেলবো, এখানে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো এখানে থাকবে আর কি কি? সমাপনী মজুদ প্লাস কি বিক্রিত পণ্যের ব্যয়।
বিক্রিত পণ্যের ব্যয়, সমাপনী মজুদ প্লাস বিক্রিত পণ্যের ব্যয়। তো এইখানে যেটা মাইনাস ছিল, এই যে প্রারম্ভিক মজুদে যেটা মাইনাস ছিল, এই যে এই অংশটা, এটা আমি এখানে এই জায়গার পরে নিয়ে যাচ্ছি, মাইনাস প্রারম্ভিক মজুদ, মাইনাস প্রারম্ভিক মজুদ, মাইনাস প্রারম্ভিক মজুদ। তো এইটা হচ্ছে এই মূল সূত্রটাকে পক্ষান্তর করে করছে, তুমি খাতায় করে দেখলে তারপর বুঝবা, কিন্তু এটা তো তুমি সহজে মুখস্থ করে হয়তো বা একটা মুখস্থ রাখতে পারবা, কিন্তু অনেক সময় তোমাকে বলবে যে প্রারম্ভিক মজুদের পরিমাণ নির্ণয় করো, ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, সমাপনী মজুদের পরিমাণ নির্ণয় করো। এই সূত্রটা মুখস্থ থাকলে এখান থেকে আমরা চাইলে সবগুলো সূত্র আমরা সহজে পক্ষান্তর করে করে নির্ণয় করতে পারবো। এটা তোমাকে খাতায় করে দেখতে হবে, মাইনাস সাইন কমন নিয়ে করলে তুমি ঠিক এই ক্রয় সমান সমাপনী মজুদ প্লাস বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস কি প্রারম্ভিক মজুদ, এই সূত্রটা পেয়ে যাবে। এবার আসো 8 নাম্বার প্রশ্নটাতে আসি, ক্রয়ের পরিমাণ নির্ণয়ে। দেখো, আচ্ছা এটা তো দেওয়াই আছে, বিকল্প একটা প্রশ্ন দিয়ে দিছি। দেখো, বিকল্প একটা প্রশ্ন দিয়ে দিছি, যেটা আমি একটু আগে করে দেখাইছিলাম। ক্রয়ের পরিমাণ নির্ণয় সমাপনী মজুদ পণ্যের সাথে এখন এটা নাই, সমাপনী মজুদ পণ্যের সাথে কি বিয়োগ করতে হবে, এখানেও প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদটাই বিয়োগ করতে হবে। তোমাকে সমাপনী মজুদ বললেও প্রারম্ভিক মজুদ বিয়োগ করতে হবে, বিক্রিত পণ্যের ব্যয় থেকে কোনটা বাদ যাবে, কারণ এই দুইটা থেকেই এই অংশটা বাদ যাবে আমাদের। তো আগের প্রশ্নটাই যেটা আমি একটু আগে আলোচনা করে ফেলছি এটাই দিছে। 8 নাম্বার প্রশ্নটা দেখো, এটা একটু ভালো করে দেখো, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দিলে কি পাওয়া যায়। বিক্রয়যোগ্য 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 পণ্যের ব্যয় থেকে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুদ বাদ দিলে কি পাওয়া যায়। এখানে একটা সূত্র দিয়ে দিছি, দেখো একটু অ্যাডাল্ট সূত্র, এটা একটু দেখো, বিবাহিত সমান বিবাহযোগ্য মাইনাস অবিবাহিত। মনে করো তোমার বাসায় 3 জন বিবাহিত আছে, এখানে 5 জন বিবাহযোগ্য ছিল, অর্থাৎ এইচএসসি পাস মেয়ে যাদেরকে বিয়ে দেওয়া কথাবার্তা চলতেছে এরকম, এখান থেকে 2 জন এখনো বিয়ে হয়নি, তার মানে বিবাহিত কয়জন, 3 জন। অর্থাৎ বিবাহযোগ্য, বিবাহ দেওয়ার মতো পাত্রী ছিল 5 জন, এখানে বিয়ে হয়নি 2 জনের, তার মানে বিয়ে হয়েছে কয়জনের, 3 জনের। এবার আসো মূল সূত্র আসো, বিক্রিত পণ্যের ব্যয় সমান বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মাইনাস কি সমাপনী মজুদ। অর্থাৎ বিক্রয় করার জন্য তোমার কাছে কি পরিমাণ প্রস্তুত আছে, বিক্রয়যোগ্য মানে বিক্রয় করার জন্য তোমার কাছে কি পরিমাণ প্রস্তুত আছে। ধরো তোমার কাছে 10টা ফ্যান বিক্রয় করার জন্য প্রস্তুত আছে, সেখান থেকে বিক্রয় করতে পারো নাই 3টা, তার মানে তুমি বিক্রয় করছো কত, এই 60টা, এই 60টার পিছনে যে ব্যয় সেটা হচ্ছে কি বিক্রিত পণ্যের ব্যয়। তো আমি এই সূত্রটা কেন দিই, যদিও এটা একটু এই ক্লাসে দেওয়া উচিত না, বিবাহিত সমান বিবাহযোগ্য মাইনাস অবিবাহিত, এটা দিয়ে খুব সহজে মনে রাখা যায়। কারণ আমাকে পরীক্ষায় কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলবে না, আমাকে বলবে যে কি বিবাহযোগ্য পণ্যের ব্যয় নির্ণয় করো। তাহলে দেখো বিবাহযোগ্য বিক্রয়যোগ্য বা বিবাহযোগ্য, বিক্রয়যোগ্যটা কেমনে নির্ণয় করব, তাহলে আমাকে নির্ণয় করতে বলছে এটাই পাশে নিয়ে আসবো বিক্রয়যোগ্য। দেখো খুব সহজে নির্ণয় করা যায় বিক্রয়যোগ্য। তো এখানে কিছু নয়, মানে এখানে প্লাস আছে, সমানের এই পাশে আনলে এটা মাইনাস হয়ে যাবে না স্যার, ওই সমাপনী মজুদ এই পাশে আসে, এটা হুবহু থেকে যাবে সমাপনী, আমি মজুদ লিখতেছি না, শুধু সমাপনী লিখতেছি। এখন এই যে এদিকে কি আছে, সমানের আগে বিক্রিত পণ্যের ব্যয়, এটা কি প্লাসে, ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, মাইনাস কি বিক্রিত পণ্যের ব্যয়। এখন দেখো এখানেও মাইনাস, এখানেও মাইনাস, মাইনাস সাইন কমন নিয়ে ফেললাম, এখানে মাইনাস সাইন কমন নিলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এখানে মাইনাস সাইন কমন নিলে সমাপনী মজুদ, এটা মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এখন মাইনাসে মাইনাসে কাটা, তো কি আসে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সমান কি আসে, দেখো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সমান সমাপনী মজুদ যোগ বিয়োগটা, এখন কি মাইনাস সাইন কমন নেওয়ার ফলে যোগ হয়ে যাবে, সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয়, সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। আমাদের অঙ্ক ঠিক আছে কিনা দেখি, এই যে দেখো এখানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত, আগের অঙ্কে 10 ছিল, 10 লিখলাম। এখন দেখেন সমাপনী মজুদ কত 3, এটার সাথে বিক্রিত পণ্যের ব্যয় কত 7। তো দেখো এই দুইটা যোগ করলে, এটা আমি এমনি লিখে রাখছি আর কি আগে থেকে 10 মিলানোর জন্য, মনে করো 10টা নাই 10 মুছে দিছি, তো 3 আর সাথে যোগ করলে 10 মিলতেছে, তো আমাদের শুদ্ধি পরীক্ষা ঠিক আছে। তো এখন তুমি তো প্রতিটা সূত্রের জন্য একটা একটা সূত্র মুখস্থ করে ফেলতে পারবে না, তোমাকে করতে হবে কি,
তোমাকে করতে হবে এই যে আমি যে অ্যাডাল্ট সূত্রটা দিছি, এই অ্যাডাল্ট সূত্রটা তোমাকে শিখে ফেলতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় সমান বিক্রয়যোগ্য মাইনাস সমাপনী মজুত পণ্য, অর্থাৎ তুমি এই পণ্যগুলো বিক্রি করছো। তাহলে এটা ছেলেরা খুব সহজে মনে রাখতে পারে, বিবাহিত সমান বিবাহযোগ্য এইচএসসি পাস পাত্রী মাইনাস কি অবিবাহিত। তাহলে বিবাহিত মানে হচ্ছে অবিবাহিত, বিবাহযোগ্য 5 জন ছিল, বিবাহযোগ্য ছিল কয়জন 5 জন, অবিবাহিত 2 জন, তার মানে কয়জনের বিয়ে হয়েছে 3 জনের। যদি বলে যে বিবাহযোগ্য কত ছিল এটা নির্ণয় করো, মনে করো আজকে 5 দেওয়া নাই, 5 দেওয়া নাই, 5 দেওয়া নাই, মনে করো কি দেওয়া নাই 5 দেওয়া নাই। তো 5টা আমরা কেমনে নির্ণয় করবো দেখো, এই যে বিবাহযোগ্য সমান বিবাহযোগ্য সমান অবিবাহিত প্লাস বিবাহ দিছি যেগুলো, এই 5 আসতেছে কিনা দেখো, বিবাহযোগ্য একটু আগে এটা জাস্ট মুছে দিছি, এখানে তো 5 দিছিলাম। তো এইভাবে আমরা সূত্রগুলো মুখস্থ করব। তাহলে এখন কি উত্তর আসবে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুত বাদ দিলে, তো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুত বাদ দিলে কি পাওয়া যায়, বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যায়। এটার উত্তর হচ্ছে কত 4, এটার উত্তর হচ্ছে 4। এই সূত্র থেকে এটাও তোমরা চাইলে একটা স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো। এই সূত্রটা তোমরা চাইলে কি স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো একটু। বিবাহিত সমান বিবাহযোগ্য মাইনাস কি অবিবাহিত, এখান থেকে তোমরা মনে রাখবা। মূলত ছেলেরা বেশি মনে রাখে, এরকম বিয়ের কথা বললে তাদের একটু ভালো বেশি লাগে। এবার আসো পরিচালনায়ের উদাহরণ, পরিচালনায়ের উদাহরণ এখন থেকে তোমরা একটু আবার আনসার করো। কিছু কিছু তথ্য অংশ আমাকে একটু ক্লিয়ার করতে হবে, এই জন্য আমি এগুলো একটু বিশদভাবে আলোচনা করছি। পরিচালনা আয়ের উদাহরণ কোনটি, পরিচালনা আয়ের উদাহরণ কোনটি, বিক্রয় আয়, বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, উপভাড়া। দেখো পরিচালনা আয়ের উদাহরণ কোনটি, গুড, অনেকে দিচ্ছে। পরিচালনা আয়ের উদাহরণ বিক্রয় আয়, বিক্রয় আয়। এই দেখো বিনিয়োগের সুদ অপরিচালনায়, অর্থাৎ ব্যবসা পরিচালনার সাথে সরাসরি যেগুলো সম্পর্কিত নয়, যেমন মালিক উত্তোলন করবে, এটা ব্যবসার মূল উদ্দেশ্য নয়। ব্যবসার মূল উদ্দেশ্যের সাথে যেগুলো জড়িত সেগুলো পরিচালন, যেগুলো মূল উদ্দেশ্যের সাথে সম্পর্কিত নয় সেগুলো হচ্ছে অপরিচালন। যেমন মালিক ব্যবসাটা তৈরি করছে উত্তোলন করার জন্য না, ব্যবসা করার জন্য, কিন্তু মাঝে মধ্যে তার টাকার দরকার হয় বিধায় সে উত্তোলন করবে। উপভাড়া, সে একটা রুম ভাড়া নিছে, সেখান থেকে অর্ধেক আরেকজনকে দিয়ে দিচ্ছে, সেটা উপভাড়া। তো উপভাড়াটাও দেওয়া মুখ্য উদ্দেশ্য নয়। তাহলে এই 3টা মুখ্য উদ্দেশ্য নয়, এগুলো হচ্ছে অপরিচালনা আয়ের উদাহরণ। বিক্রয় আয় অর্থাৎ বিক্রয় করে যেটা আয় হয়েছে সেটা পরিচালনা আয়ের উদাহরণ। যারা উত্তর দিয়েছে ধন্যবাদ। দেখো আরো কিছু পরিচালনা আয়ের উদাহরণ আছে। চালানি কারবারের প্রেরিত পণ্যের মুনাফা, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন, প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি। এই 4টাও কিন্তু কি পরিচালনায়, এই 4টাও পরিচালনায়। চালানি কারবারে প্রেরিত পণ্যের মুনাফা, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন, প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি, মানে পাওনাদারকে যে ছাড়টা দিছো, পাওনাদার থেকে তুমি যে ছাড়টা পাইছো। এখন দেখো চালানি কারবারে প্রেরিত পণ্য, এই ধরনের একটা এমসিকিউ আছে, তখন আমি ব্যাখ্যা করবো চালানি কারবার বিষয়টা আসলে কি, চালানি কারবার বিষয়টা আসলে কি। এবার আসো বিক্রয় লব্ধ অর্থ হতে, এটা একটু তোমাদেরকে আনসার করতে হবে। বিক্রয় লব্ধ অর্থ হতে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়, বিক্রয় লব্ধ অর্থ হতে, বিক্রয় লব্ধ অর্থ হতে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাওয়া যায় 10 নম্বরের উত্তর কি হবে, 10 লিখে লিখতে হবে, কারণ কমেন্টসগুলো অনেক পরে আসতেছে অনেকের। বিক্রয় লব্ধ অর্থ হতে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাওয়া যাবে, গুড গুড। ইয়াসিন আরফাত, মোট মুনাফা, গুড, মোট মুনাফা, মোট মুনাফা। আর যদি তখন বিক্রিত পণ্যের ব্যয়টা বড় হয়ে যায় তখন কি হবে, মোট ক্ষতি হবে। ওই ধরনের প্রশ্ন একটা আসছিল আমাদের, তাহলে মোট মুনাফা। এবার আসো 11 নম্বর, মুনাফাবিহীন বিক্রয়, মুনাফাবিহীন বিক্রয়, মুনাফাবিহীন বিক্রয়, মুনাফাবিহীন পণ্য বিক্রয় বাদ দিতে হয়। এটা একটা সমন্বয়, গুরুত্বপূর্ণ সমন্বয়। একটা বিষয় মনে রাখবা, মুনাফাবিহীন বিক্রয় আছে শুধু, ক্রয় থেকে বাদ, বিক্রয় থেকে বাদ। মুনাফাবিহীন বিক্রয়, বিক্রয় অন্তর্ভুক্ত আছে, তখনও ক্রয় থেকে বাদ, বিক্রয় থেকে বাদ। মুনাফাবিহীন বিক্রয় আসমানে অন্তর্ভুক্ত আছে, তখনও কি ক্রয় থেকে বাদ, বিক্রয় থেকে বাদ। এখন দেখো মুনাফাবিহীন বিক্রয় বিষয়টা কি, মুনাফাবিহীন বিক্রয় হচ্ছে কোনো প্রফিট ছাড়া বিক্রয় করছে। এখন স্যার প্রফিট ছাড়া বিক্রয় করছে, এটা ক্রয় থেকে বাদ দেওয়ার কথা বা বিক্রয়ের সাথে অ্যাড করার কথা, দুই দিক থেকে কেন বাদ দেয়। দেখো বিক্রয় বড় আছে অ্যামাউন্ট, মনে করো বিক্রয় হচ্ছে 5 লক্ষ টাকা, কিন্তু তুমি কর দেখাচ্ছ, কর দিচ্ছ মাত্র কত
50,000 টাকার বা 5,000 টাকার কর দিচ্ছ মনে করো তুমি। এখন যারা কর নেয় 5,000 টাকার কর দিচ্ছ তুমি, তো যারা কর গ্রহণ করে তোমার কাছ থেকে, অর্থাৎ সরকারি এনবিআর যারা কাজ করে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, জাতীয় রাজস্ব বোর্ডে যারা কাজ করে, তারা বলবো যে আপনি 5 লক্ষ টাকার বিক্রয় করে মাত্র এত কম কর কেন? তো সেজন্য তুমি কি করো, মনে করো তুমি 5টা শাড়ি বিক্রয় করার জন্য আনছো, 5টার দাম 5 লক্ষ টাকা, 5টার দাম কত? 5 লক্ষ। এখানে একটা তোমার বউ নিয়ে যাচ্ছে, বউ বলতেছে কি, এই একটা শাড়ি যদি আমাকে না দাও, তোমাকে এখানে ভাত দিব না আজকে রাত্রে, বা তোমার সাথে সংসার করব না। তো এই যে 1 লাখ টাকার একটা শাড়ি বউকে দিয়ে দিলে, তুমি কিন্তু এটা মুনাফা নিতে পারো নাই, আসল টাকাটা নিছো মনে করো, বা শুধু 1 লক্ষ টাকাটা তুমি কারবারকে দিলে, তুমি কিন্তু কোনো প্রফিট করতে পারো নাই। এখন তুমি কি করবা, চালাকি করে ওই বউকে দিছো যে এটা বাদ দিয়ে তুমি বলবা যে না, আমি শাড়ি 5টি কিনে আনি নাই, ভারত থেকে আমি 5টি শাড়ি কিনি নাই, আমি শাড়ি কিনছি 4টা। তুমি 5 লক্ষ জায়গায় কত দেখাবা? 4 লক্ষ দেখাবা। অর্থাৎ তুমি তোমার বউ যে শাড়িটা নিয়ে গেল, ওই শাড়িটাকে তুমি ক্রয়তেও দেখাবে না, বিক্রয়তেও দেখাবে না, মানে তুমি অটোমেটিক এটা গোপনে বাদ দিয়ে দিবা। এখন দেখো, ক্রয়তে দেখাইছো, বিক্রয়তেও দেখাইছো, তখন যারা এনবিআর এর লোক তারা বলবে তোমার 5 লক্ষ টাকা বিক্রয়, 5,000 টাকা মাত্র কেন তুমি কি দিচ্ছ, কর দিচ্ছ, তোমার তো কর আরো বেশি আসার কথা। তখন কিন্তু তুমি তাকে আর বোঝাইতে পারবে না। সেজন্য এত ঝামেলা না পোহানোর জন্য তুমি আগে থেকে কি করবা, 5 লক্ষ টাকা দামের শাড়ির থেকে 1 লক্ষ টাকা বউর জন্য যেটা দিছো, এটা কিনে আনছিলে যে তখন যে 5 লক্ষ দিতে হয়েছিল, ওইখানে 4 লক্ষ দেখাবা। এই 5 লক্ষ দামের শাড়িগুলা মনে করো তুমি 7 লক্ষ বা 8 লক্ষ টাকা দিয়ে বিক্রি করো প্রফিট সহ, তখন তুমি একটার দাম ওইখান থেকে আগে থেকে কি বাদ দিয়ে রাখবা। অর্থাৎ তুমি ক্রয়ও দেখাবে না, বিক্রয়ও দেখাবে না। সেজন্য মুনাফাবিহীন বিক্রয়টা ক্রয় থেকেও বাদ দিতে হয়, বিক্রয় থেকেও বাদ দিতে হয়। মুনাফাবিহীন বিক্রয়টা সবার জন্য একটা বাস্তব উদাহরণ। তোমাদের নাসিম স্যার, আমার জন্য না, তোমাদের নাসিম স্যারের বিয়ের সামনে, ওর জন্য বাস্তব উদাহরণ। যদিও ব্যবসা করে না, সেজন্য ক্রয় থেকে বাদ, বিক্রয় থেকে বাদ। অর্থাৎ মুনাফা কম দেখানোর জন্য বা বিক্রয়ের আকার কম দেখানোর জন্য মুনাফাবিহীন বিক্রয়টা ক্রয় থেকে বাদ, বিক্রয় থেকে বাদ। কারণ বউর থেকে তো তুমি আর প্রফিট করতে পারবে না। তাহলে 1 আর 2 উত্তর, 1 আর 2। এবার আসো 12 নম্বরে। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্র হচ্ছে, দেখো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্র কোনটি? বিক্রয় থেকে মোট আয় বাদ, বিক্রয় থেকে প্রারম্ভিক মজুদ বা ক্রয় বাদ, ক্রয় প্লাস প্রারম্ভিক মজুদ মাইনাস সমাপনী মজুদ। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে, আমরা এখানে যদি শুধু বিক্রিত পণ্যের ব্যয়টা লিখে দিই, বিক্রিত পণ্যের ব্যয় সমান, দেখো সূত্র মনে পড়তেছে কিনা দেখো, প্রারম্ভিক মজুদটা আগে আনতে হয় আর কি, কিন্তু আজকে ক্রয়টা আগে লিখছে তোমাদের একটু কনফিউজ করে দেওয়ার জন্য। প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ মাইনাস সমাপনী মজুদ। তবে ওই দুইটা বিষয় আজকে আনে নাই, আজকে আছে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ। ঠিক আছে, এইটা তাহলে একটা পাইলাম। এরপরে বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলেও, মোট আয় বাদ দিলেও আমরা কি পাই? বিক্রিত পণ্যের ব্যয় পাই। তাহলে আমাদের বিক্রয় থেকে প্রারম্ভিক মজুদ আর ক্রয় বাদ দিলে, না এটা নয়, বিক্রয় থেকে প্রারম্ভিক মজুদ আর ক্রয় বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যায় না। তাহলে 1 আর 3 এই দুইটাই হচ্ছে আমাদের সূত্র। এখন দেখো এখানে আমরা বিক্রয় থেকে মোট আয়, আরেকটা সূত্র আমি তোমাদের সহজে বোঝার জন্য এখানে লিখে দিছি। দেখো বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাওয়া যাবে? মোট লাভ পাওয়া যাবে। তো এখানে বিক্রয় থেকে যদি সরাসরি মোট লাভটা বাদ দিয়ে দিই, তখন যে অংশটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি? বিক্রিত পণ্যের ব্যয়। আবার বিক্রিত পণ্যের ব্যয়ের আরেকটা আমরা সিম্পল সূত্র দেওয়া আছে, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস কি? সমাপনী মজুদ। 12 নম্বরে 1 আর 3। 13 নম্বর প্রশ্ন, পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত। 13 নম্বর প্রশ্নটাতে একটু যাও। 13 নম্বর প্রশ্ন, পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত। পরিচালন ব্যয় 13 নম্বর প্রশ্নটাতে একটু যাও। পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত উৎপাদন উপরিব্যয়, অফিস বা প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় ও বন্টন উপরিব্যয়। দেখো উৎপাদন উপরিব্যয় হচ্ছে, এগুলো হচ্ছে কারখানার সাথে রিলেটেড। কারখানা উপরিব্যয় বলা হয় এগুলাকে। আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে 7ম অধ্যায় করার সময় এই বিষয়টা আমরা অনেক ভালোভাবে করেছি। কারখানা ব্যয় নির্ণয়ের সময় মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় আমরা যোগ করি। কারখানা উপরিব্যয় যে কথা, উৎপাদন উপরিব্যয় একই কথা। তাহলে পরিচালনার সাথে যেগুলো যাবে, অর্থাৎ ব্যবসা পরিচালনার সাথে সরাসরি সম্পর্ক, পণ্য উৎপাদনের গুলো আসবে না। এখানে অফিস বা প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় বা বন্টন উপরিব্যয়, অর্থাৎ শোরুমের যে খরচগুলো, মনে করো বাটা কোম্পানি, তারা পণ্য উৎপাদন করতে গিয়ে যে খরচগুলো হয় সেগুলো উৎপাদন উপরিব্যয়ে যাবে, অন্যান্য ব্যয়ে।
ঠিক আছে। আর বাটা কোম্পানির শোরুমে বিক্রয় কর্মী দরকার, ম্যানেজার দরকার, ব্যবস্থাপকের ব্যয় অথবা রুম ভাড়া সবগুলো মিলিয়ে বিক্রয়ের জন্য একটা প্যাকেজিংয়ের দরকার হয়, সবগুলো হচ্ছে পরিচালন ব্যয়। অর্থাৎ বিক্রয়ের সাথে পরোক্ষভাবে জড়িত যে ব্যয়গুলো সবগুলোকে আমরা বিক্রয় উপরি ব্যয় বলবো, যেগুলো আমরা পরিচালন ব্যয়ে বসাই। পরিচালন বিশদ আয়রনি করার সময় পরিচালন ব্যয়ে বসাই। তাহলে এখানের উত্তর হচ্ছে একও কি 3, একও 3, সরি একও 3 না, ওই প্রথমটা আসবে না, 2 ও 3, 2 ও 3, এই দুইটা অফিস ও প্রশাসনিক উপরিবে বিক্রয় বন্টন উপরিবে। এবার আসো 14 নম্বরে আসো। 14 নম্বর প্রশ্নটা একটু সবাইকে আনসার করতে হবে। 14 নম্বর প্রশ্ন অনেকে আজিমউদ্দিন অনেকে সঠিক উত্তর দিয়েছে, তোফাজ্জল নূর মোহাম্মদ সঠিক উত্তর দিচ্ছে, ধন্যবাদ তোমাদের সবাইকে। এবার আসো 10 এককের উৎপাদন ব্যয় 200 টাকা, কোম্পানি বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা প্রত্যাশা করে, তাহলে প্রতি এককের বিক্রয় মূল্য কত হবে? উৎপাদন ব্যয় বলতে এখানে একটা পণ্য বিক্রয় করার আগ পর্যন্ত যা যা খরচ হয়েছে সবগুলো উৎপাদন ব্যয়। তাহলে 200 টাকা যদি 10টার উৎপাদন ব্যয় হয়, একটার উৎপাদন ব্যয় 10 দ্বারা ভাগ করলে 20 টাকা না একটার উৎপাদন ব্যয়। এখানে হারটা দেওয়া আছে যে কিসের উপর? বিক্রয় মূল্যের উপর। তো পণ্যের দাম দেওয়া আছে যে কিন্তু উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্য একটা পণ্যের পিছনে যা যা খরচ হয়েছে, কিন্তু হার দেওয়া আছে বিক্রয় মূল্য। এখানে 3টে অপশন একটু বলে দিচ্ছি। টাকা এবং হার সমজাতীয় হলে আমরা দেখব টাকা এবং হার সমজাতীয় কিনা। টাকা 20 টাকা, টাকা 200 টাকা ছিল, আমরা 20-এ রূপান্তর করছি কেমনে? 10 দ্বারা ভাগ করে। এখানে যে টাকাটা দেওয়া আছে এটা উৎপাদন ব্যয়, একক প্রতি ব্যয় উৎপাদন ব্যয়। হার দেওয়া আছে, হার বলতে গলার হার না, লাভের হার বিক্রয় মূল্যের উপর। তো সমজাতীয় না, সমজাতীয় যদি হইতো আমরা এরকম করতাম 20 গুণ একটার দাম 20 কেমনে পাইছি? 200-কে 10 দ্বারা ভাগ করে 20%, এভাবে আমরা প্রফিটটা নির্ণয় করতাম। কিন্তু আজকে সমজাতীয় নাই, আজকে কি আছে দেখি বিপরীত। অর্থাৎ টাকা দেওয়া আছে উৎপাদন ব্যয়ের, হার দেওয়া আছে বিক্রয় মূল্যের, দুইটা সমজাতীয় না, বিপরীত থাকলে দুইটা কাজ করতে হয় লাভ নির্ণয়ের সময়। একটা হচ্ছে মার্কআপ আর একটা হচ্ছে কি মার্জিন। এখন দেখো মার্কআপ কখন? বিক্রিত পণ্যের ব্যয়, মোট ব্যয় বা উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্যের হার দেওয়া থাকলে। দেখো উৎপাদন ব্যয় যে কথা, মোট ব্যয় কি কথা, ক্রয় মূল্য কি কথা, বিক্রিত পণ্যের ব্যয় কি, চারোটা কি একই কথা। কিন্তু আজকে হার দেওয়া নাই, তাহলে এটাতে যাচ্ছে না। এগুলোর হার দিয়ে যদি উল্টা থাকে, অর্থাৎ টাকা যদি বিক্রয় মূল্যের থাকে, এই ক্ষেত্রে টাকা থাকবে কি বিক্রয় মূল্যের, টাকা থাকবে কিসের? বিক্রয় মূল্যের। তখন আমরা কি করব? মার্কআপ করব। কিন্তু আজকে দেখো বিক্রয় মূল্যের হার দেওয়া থাকলে, বিক্রয় মূল্যের হার দেওয়া আছে 20%, আর টাকা থাকবে কিসের? মোট ব্যয় বা উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্য। তাহলে এই তিনোটা একই কথা। আজকে কিসের আছে? উৎপাদন ব্যয়ের আছে। তাহলে আজকে করতে হবে আমাদের মার্জিন। তো আমরা এখানে একক প্রতি দাম পাইলাম 20 টাকা, লাভের হার 20%, উপরে 20, মার্জিন মানে 100 থেকে হারটা বিয়োগ হবে, এভাবে লিখতে হবে। আর মার্কআপ মানে কিরকম জানো? উপরে হারটা বসবে, নিচে 100-র সাথে হারটা কি হবে? যোগ হবে, অর্থাৎ নিচে 120 লিখতে হবে। কিন্তু আজকে মার্জিন মানে হচ্ছে হারটা বিয়োগ হবে, উপরে সবসময় সেম। তাহলে আজকে উপরে 20, নিচে 100 থেকে 20 বিয়োগ হবে। তা আমরা এটা এভাবে লিখতে পারি সরাসরি, এভাবে না লিখে উপরে 20 নিচে 80। তাহলে 20-কে আমরা কিভাবে লাভটা নির্ণয় করব? 20 গুণ উপরে 20 নিচে 80, এই বিষয়টাই হচ্ছে মার্জিন। এখন মার্জিনের ক্যালকুলেশনটা করলে তোমরা দেখবা 5 টাকা আসবে। তোমরা ক্যালকুলেশন করে দেখো, মার্জিনের কাজটা করলে তোমরা 5 টাকা পাবা। এই ভিডিওর কমেন্ট সেকশনে মার্কআপ মার্জিনের একটা 30 মিনিটের একটা ক্লাস আছে। এই বিষয়টা বোঝার জন্য শুধু 30 মিনিট মার্কআপ মার্জিনের কাজটা করতে হবে। তোমরা অবশ্যই যারা নতুন এই ক্লাসে, তারা এই ক্লাসটা দেখে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশনে ক্লাস শেষে আমি দিয়ে দিব, মার্কআপ মার্জিনের একটা ক্লাস আছে। আমরা লাভের হার 3 ভাবে নির্ণয় করতে পারি। স্বাভাবিক মানে দুইটা ডাটা সমজাতীয় থাকলে, অথবা মার্কআপ অথবা কি মার্জিন। মার্কআপ কখন করব? টাকা দেওয়া থাকবে, বিক্রয় মূল্যের হার দেওয়া থাকবে, ক্রয় মূল্য যে কথা, মোট ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, উৎপাদন ব্যয় একই কথা। তো কিন্তু আজকে এই দুইটাতে একটাতেও যাচ্ছে না, আজকে যাবে যে এটাতে। হার বিক্রয় মূল্যের, টাকাটা আমি বলি নাই, টাকাটা এখানে লিখে দিচ্ছি, মোট ব্যয়, উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্যের উপর। তাহলে আজকে দেখো হার বিক্রয় মূল্যের, টাকাটা কার? উৎপাদন ব্যয়ের। টাকা এখানে 200 টাকা দিয়ে করা যাবে না, কারণ এখানে আমাকে একক প্রতি বিক্রয় মূল্য নির্ণয় করতে বলছে। তাহলে 200টার উৎপাদন ব্যয় যদি 10টার উৎপাদন ব্যয় যদি 200 টাকা হয়, 10 দ্বারা ভাগ করে দিলে 20 টাকা করে পাওয়া যাবে। তাহলে 20 টাকাকে 20%
মার্জিন করার জন্য উপরে হারটা বসবে, নিচে 100 থেকে হারটা বাদ যাবে। যদি 30% মার্জিন বলে তখন উপরে 30, নিচে 100 থেকে 30 বাদ যাবে, কত হবে? 70 টাকা হবে। যদি বলে যে 40% মার্জিন করো, তখন উপরে 40, নিচে 100 থেকে 40টা বাদ যাবে। এভাবে মার্জিনটা করতে হবে। মার্জিন মানে হচ্ছে হারটা বিয়োগ, মার্কা মানে হচ্ছে কি হারটা যোগ করতে হবে। তাহলে 5 টাকা আসে। তাহলে আমার যদি বিক্রিত পণ্যের ব্যয় বা উৎপাদন ব্যয় 20 টাকা হয়, লাভ যদি 5 টাকা হয়, আমরা জানি উৎপাদন ব্যয়ের সাথে লাভ যোগ করলে বিক্রয় মূল্য, উৎপাদন ব্যয় না বলে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে লাভ যোগ করলে কি পাওয়া যায়? বিক্রয় মূল্য পাওয়া যায়। তো এটার আমার একক প্রতি বিক্রয় মূল্য আসবে কত? 25 টাকা। একক প্রতি বিক্রয় মূল্য আসবে 25 টাকা। এবার আসো 15 নাম্বার। দেখো এই বিষয়টা আমি একটু তোমাদেরকে বুঝাই দিব, 16 নাম্বার থেকে তোমাদের আনসার নিব। দেখো এখান থেকে এডমিশন টেস্টে অনেক প্রশ্ন আসতে পারে। চালানি কারবারে প্রেরিত পণ্য বিষয়টা, এটা একটা গুরুত্বপূর্ণ সমন্বয়। তোমরা এটা দিলেও কনফিউজড হয়ে যাও আর্থিক বিবরণী করার সময়। এটা ফার্স্ট পেপারও আসতে পারে, সেকেন্ড পেপারও আসতে পারে। চালানি কারবারে প্রেরিত পণ্য মূল্য 15,000 টাকা। চালান মানি, তোমরা চালান শব্দটা যদি আমি এখন যদি ব্যঙ্গ করে বলি, এই যে ট্যাগনাফ থেকে বেশিরভাগ পাঠায় এরকম চালান, তোমরা অনেকে এখন ধরো নিচ্ছ কিসের চালান, যদি আমি সম্পূর্ণটা বলতেছি না, চালানি কারবার। অথবা যদি আমি পজিটিভলি বলি, তোমার আশেপাশের বা তোমার বাবা সৌদি আরব থাকে, তোমার পাশের একজন লোক নতুন করে সৌদি আরব যাচ্ছে, ওনার মাধ্যমে কিছু তোমার বাবার জন্য বাংলাদেশ থেকে কিছু গিফট পাঠাচ্ছ তোমরা, এটাকেও তোমরা চালান বলো। অথবা তোমার বাবা তোমার পাশের কোনো আত্মীয়র দ্বারা সৌদি আরব থেকে বা বাইরেতে বাংলাদেশে যদি কোনো পণ্য পাঠায় তোমাদের জন্য, সেটাকেও তোমরা চালান বলো। তো চালান বলতে আমাদের অ্যাকাউন্টিংয়ে এটা কীরকম হবে দেখো। মনে করো তুমি চট্টগ্রামে আসো, চট্টগ্রাম থেকে তুমি কিছু শুটকি মাছ বিক্রি করো ঢাকায়। এখন ঢাকায় তোমার ওই রকম কি নাই, কেউ পরিচিত নাই। তো ঢাকা ভার্সিটির একজন স্টুডেন্টকে বললা যে ভাই আপনি তো এখানে বাড়তি ইনকামের সুযোগ আছে, আপনি সরাসরি টিউশন ছাড়া অন্য কোনো আপনার কোনো সুযোগ নাই, আমি চাচ্ছি যে আমার শুটকি মাছগুলো আপনার মাধ্যমে বিক্রয় করে দেওয়ার জন্য। আপনি চট্টগ্রাম থেকে শুটকি মাছগুলো নিয়ে গিয়ে ঢাকায় একজন ব্যবসায়ীর কাছে দিবেন, উনি আপনাকে একটা টাকা দিয়ে দিবে প্রফিট হিসাবে বা একটা কমিশন দিবে আপনাকে। এটা হচ্ছে চালানি পণ্য। অর্থাৎ তোমার পণ্য তুমি নিজে বিক্রয় না করে অন্য কোনো মাধ্যমে যদি বিক্রয় করিয়ে নাও, সেটা হচ্ছে কি চালানি পণ্য, চালানে পণ্য বিক্রয় করা। তো এইখানে দেখো বিষয়টা লাভটা কীরকম হবে দেখো। একটা কথা মনে রাখবা, এই যে চালানি যে শুটকি মাছগুলো পাঠাইছিলে এগুলোর দাম 15,000। উক্ত পণ্যগুলো সে ঢাকায় গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী সে বিক্রয় করছে কত? 20,000 টাকা। তার মানে তুমি এখন ধরো নিচ্ছ 5,000 টাকা লাভ। হ্যাঁ 5,000 টাকার লাভ প্রাথমিক অবস্থা, এটা মোট লাভ, কিন্তু তাকে একটা কমিশন দিয়ে দিতে হবে। যে ঢাকা ভার্সিটির স্টুডেন্ট চিটং থেকে কষ্ট করে শুটকি মাছগুলো নিয়ে যাচ্ছে, তাকে একটা কমিশন দিতে হবে। কমিশনটা কোন টাকার উপর দিব? কি ক্রয় মূল্যের উপর? তুমি শুটকি মাছ যেগুলো চট্টগ্রাম থেকে দিচ্ছ সেগুলোর দাম 15,000, সে ঢাকা গিয়ে সেগুলো বিক্রয় করবে কত? প্রফিট সহ 20,000। এখন তাকে ওই স্টুডেন্টটাকে কমিশন 5% 20,000-এর উপর দিবা নাকি 15,000-এর উপর দিবা? তোমাকে আজীবন বিক্রয় মূল্যের উপর তাকে কমিশন দিতে হবে। বিক্রয় মূল্যের উপর সবসময় এটা মনে রাখবা, বিক্রয় মূল্যের উপরই কমিশন দিতে হবে। এটা একটু দেখো, এটা ক নাম্বারে আসতে পারে, সহজ মানে আসতে পারে এই প্রশ্নটা আর্থিক বিবরণীতে। প্রথম পত্র আসতে পারে, দ্বিতীয় পত্র আসতে পারে, এরকম বোর্ড পরীক্ষা অনেক প্রশ্ন এসেছে। দেখো চালানি কারবারে প্রেরিত পণ্যের বিক্রয় মূল্য 20,000, চালানি কারবারির কমিশন, তাকে 20,000-এর উপর 5% কমিশন দিছো। 20,000-এর 10% 2,000, 5% করলে অর্ধেক 1,000 টাকা। তো দেখো এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, তুমি যে তাকে পণ্যগুলো দিছিলা ঢাকা ভার্সিটির স্টুডেন্টকে, সে কিন্তু পণ্য নেওয়ার সময় তোমাকে টাকা দেয় নাই, সে বিক্রয় করে তোমাকে টাকা দিবে। তো সে বিক্রয় করছে 20,000, তার নিজের কাছে 1,000 টাকা রেখে দিয়েছে কমিশন হিসেবে। 19,000 টাকা সে চট্টগ্রাম এসে তোমাকে ফেরত দিবে, বা বিকাশের মাধ্যমে সেন্ড করে দিবে, বা মোবাইল যে কোনো ব্যাংকিংয়ের মাধ্যমে তোমাকে পাঠিয়ে দিবে। তো তোমার ওই পণ্যগুলোর প্রকৃত মূল্য ছিল 15,000, তুমি কিন্তু পাচ্ছ 19, প্রকৃত মূল্য 15, কারণ সবগুলো লাভ না, কারণ তুমি ওই পণ্যের পিছনে 15,000 খরচ করছিলা, তাকে 1,000 দিয়ে দিছো, তাহলে তোমার লাভ হচ্ছে কত? 4,000 টাকা। এখন দেখো আর্থিক বিবরণীতে এই প্রশ্নগুলো কোথায় কোথায় বসবে। এখন দেখো চালানি কারবারির এই যে এখানে চালানি কারবারের নিকট প্রাপ্য 19,000 টাকাটা চলতি সম্পত্তিতে বসবে। আর চালানি কারবারের প্রেরিত পণ্যের মুনাফা এটা পরিচালন আয়ে বসবে। কোথায় বসবে? পরিচালন আয়ে বসবে, পরিচালন আয়। এখানে চালানি কারবারির কমিশনটা এখানে দেখাইতে হবে না, আর্থিক বিবরণীতে দেখাইতে হবে না। আর্থিক বিবরণী শুধু এই দুইটা লেনদেনকে আমরা দেখাবো।
একটা হচ্ছে চালানি কারবারে প্রেরিত পণ্যের লাভ বা ক্ষতি, লাভ হলে পরিচালনায়, ক্ষতি হলে পরিচালন ব্যয় দেখাবো। আর চালানি কারবারের নিকট প্রাপ্য মানে তুমি তাকে যে 15,000 টাকার পণ্য দিয়েছিলে তার কাছ থেকে কোনো টাকা নাও নেই, ঢাকার থেকে এসে সে তোমাকে টাকাগুলো দিবে বা মোবাইলের মাধ্যমে টাকাগুলো পাঠিয়ে দিবে। দেওয়ার সময় সে কিন্তু তার কমিশনটা রেখে দিবে। তো কমিশনটা কিসের উপর হিসাব করা হবে? সবসময় বিক্রয় মূল্যের উপর। এই দুইটা বিষয় আর্থিক বিবরণীতে লিপিবদ্ধ হবে, একটা পরিচালনা আয়ে আর যদি ক্ষতি হয় পরিচালন ব্যয়ে। আর চালানি কারবারের কাছ থেকে তুমি যে টাকাটা পাবা কমিশন বাদ দিয়ে টোটাল টাকাটা, সেই টাকাটা তোমার জন্য চলতি সম্পদ। তাহলে আজকের উত্তর হচ্ছে 4,000 টাকা। আজকের উত্তর হচ্ছে কত? 4,000। চালানি কারবারের প্রেরিত পণ্যের মুনাফা হচ্ছে 4,000। এই বিষয়টা সবার ক্লিয়ার হয়েছে কিনা? এই বিষয়টা সবার ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা 14টা আবার একটু বুঝাই দিতে বলতেছে। দেখো 14টা এটা আমি বুঝছি, তোমরা মার্কআপ মার্জিনের কাজটা তোমরা বুঝতেছো না। এখানে উৎপাদন ব্যয় টোটাল হচ্ছে 200 টাকা, একটা পণ্য হচ্ছে 10, টোটাল 10। তো একটার পিছনে খরচ হয়েছে কত? 20 টাকা। তো এখন মুনাফার হার দেওয়া আছে যে এই যে 20 টাকাটা হচ্ছে একক প্রতি দাম, হার দেওয়া আছে 20%। এই 20%টা কিন্তু কি বিক্রয় মূল্যের উপর দেওয়া আছে, কিন্তু এই টাকাটা তো বিক্রয় মূল্য না, এই টাকাটা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়, ক্রয় মূল্য বা কি উৎপাদন ব্যয়। কিন্তু 20% যেটা হার দেওয়া আছে এই হারটা কিন্তু বিক্রয় মূল্যের। তো দুইটা কি সমজাতীয়? তোমরা এইভাবে কিন্তু বেশিরভাগ নবম শ্রেণীতে ক্যালকুলেশন করছো, 20কে 20% দ্বারা ক্যালকুলেশন করে দিলে এইভাবে তোমরা সরাসরি ক্যালকুলেশন করে ফেলতা। কিন্তু আজকে দুইটা সমজাতীয় না, এই পণ্যটা হচ্ছে উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্যের পণ্যের দামটা, আর হারটা হচ্ছে বিক্রয় মূল্যের। এরকম বিপরীত হার থাকলে মার্কআপ অথবা মার্জিন করতে হবে। কখন মার্জিন? যখন টাকা থাকবে ক্রয় মূল্যের, হার থাকবে বিক্রয় মূল্যের। মার্জিন বলতে 20 টাকার মার্জিন বলতে উপরে হারটা বসবে, নিচে 100 থেকে হারটা বাদ যাবে, 20% বাদ যাবে। তো এটা আমরা 100 থেকে 20 বাদ এভাবে না লিখে আমরা সরাসরি এখানে 80 লিখে ফেলতে পারি। সরাসরি কি 80 আমরা লিখে ফেলতে পারবো। এটাই হচ্ছে মার্জিন। এই ধরনের একটা ক্লাসের ভিডিও ক্লাস শেষে দিয়ে দিব, ডেসক্রিপশনে বা আমি ইয়াতে দিয়ে দিব, কমেন্টে দিয়ে দিব, দেখে নিও একটু। এটা অবশ্যই লাগবে, এটা 5টা চ্যাপ্টারের সাথে সম্পর্কিত তোমাদের মার্কআপ মার্জিন বিষয়টা। মার্কআপ মার্জিন অনেকের জন্য নতুন, আমি জানি। 4,000 টাকা। এবার আসো 16 এবং 17, 16 এবং 17 নম্বর প্রশ্নতে একটু যাও। 16 এবং 17 দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, প্রশ্নটা একটু আমরা দেখি। প্রথমে আয় বিবরণীতে কত টাকা অবচয় হিসেবে দেখানো হয়েছে। আয় বিবরণীতে কত টাকা অবচয় হিসেবে দেখানো হয়েছে। যদিও করতে তোমাদের অনেক টাইম লাগবে, এটাও তাহলে আমি একটু করে দিই। দেখো 2018 সালের শুরুতে কলকবজার উদ্বৃত্ত ছিল। 2018 সালের প্রারম্ভিকে, শুরুতে বলতে 1 জানু বললে তোমাদের সবার ভালো লাগে, জানুয়ারি না বলে জানু বললে তোমাদের সবার কি ভালো লাগে। তাহলে বছরের শুরুতে 80,000 ছিল, সে আরও 50,000 টাকার একটি নতুন যন্ত্র ক্রয় করে। এটা আমি হলুদ কালি দিয়ে বা নীল কালি দিয়ে লিখতেছে, নতুন কিনছে যেটা 50,000 দিয়ে কিনছে। এটা সংস্থাপন ব্যয় পরিবহন 10,000। একটা যন্ত্র ক্রয়ের পিছনে যা যা খরচ হয় সবগুলো যোগ করতে হয়। সংস্থাপন ব্যয় 18,000। নতুন বছরের মাঝামাঝি সে ক্রয় করছিল যে, অর্থাৎ এই যন্ত্রগুলো শুরু থেকে কিনে নেয়, কিন্তু 80,000-এর যন্ত্রটা শুরু থেকে আছে, এইগুলো হচ্ছে মাঝামাঝি। তো আমার এখন টোটাল বছরের শেষে সম্পদ দাঁড়াচ্ছে কত? দেখো তো সম্পদ দাঁড়াচ্ছে কত? 80 প্লাস এখানে কি 50 আর 10 যোগ করলে 60, 60 আর 18 যোগ করলে 78। তাহলে কত হয়? 1,58,000 টাকা টোটাল সম্পত্তি, 1,58,000। কিন্তু আমাকে বলছে যে বছর শেষে আর্থিক বিবরণীতে প্রদর্শিত হয়েছে কত? 1,46,100 টাকা। কিন্তু আমার ভ্যালু আছে যে 1,58,000 টাকার ভ্যালু আছে। দেখো 80,000 শুরুতে ছিল, এই 3টা আমি ক্রয় করছিলাম। 3টা বলতে একটা কিনতে গিয়ে 50,000 খরচ হয়েছে, এটার বসানোর জন্য লাগছে 18,000, পরিবহন করতে লাগছে 10,000, 60 আর 18 যোগ করলে 78,000। 78,000 নতুনটার ভ্যালু, আর এটার আগেরটার ভ্যালু 80,000। তো এইটা দুইটা যোগ করলে 8 দ্বিগুণে কত? 16, যেহেতু এখানে 2,000 কম, তাহলে 1,58,000। কিন্তু 1,58,000 ভ্যালু থাকার কথা, কিন্তু এই ভ্যালুটা বছরের শেষে গিয়ে দাঁড়াচ্ছে যে কত মাত্র? বলে 1,46,100 টাকা। তার মানে স্যার আর বাকিগুলো অবচয় ধার্য করছে। তো আর বাকি কত অবচয় ধার্য করছে আপনারা দেখেন না। আর বাকি কত অবচয় ধার্য করছে? 1,58,000 থেকে
1,58,000 থেকে 1,46,100, তাহলে কত আসবে দেখেন আপনারা, 11,000। এখানে উত্তর আসবে তো 11,900। এটা হচ্ছে আমাদের কি অবচয়, 11,900 টাকা। আবার একটু দেখেন, বছরের শুরুতে একটা যন্ত্র ছিল 80,000, মাঝামাঝি একটা কিনছি 50 দিয়ে, এটার পরিবহন 10,000, সংস্থাপন ব্যয় 18,000, 78,000। টোটাল বছরের শেষে আমার সম্পদ টাকার কথা 1,58,000 টাকা, কিন্তু বলছে বছর শেষে আছে 1,46,100। তার মানে বাকিগুলো আমি ব্যবহারজনিত ক্ষতি ধরে ফেলছি, অবচয়। তাহলে ক নাম্বারের অবচয় হচ্ছে কত, 11,900। 11,900 এখানে অপশন আছে, 11,900। এবার আসেন 17 নম্বরে, অবচয়ের হার কত ছিল? অবচয়ের হার কত ছিল দেখি আমরা একটু, অবচয়ের হারটা কত, অবচয়ের হারটা কত ছিল আমাদের। এটা দুইভাবে নির্ণয় করা যায়। আমরা এই যে এই টাকাটা বছরের শুরুতে ছিল না, এটার উপর সরাসরি 10% ক্যালকুলেশন করে আমরা দেখি, এটাতে আসে 8,000, এটাতে আসে কত, 8,000। আর এটাতে 78,000-এ 10% আমরা ক্যালকুলেশন করে দেখলাম মনে করো, তাহলে এটাতে আসে 7,800। তো এখন 7,800-কে 2 দ্বারা ভাগ করলে, 7,800-কে 2 দ্বারা ভাগ করলে আমাদের বাকি টাকা হচ্ছে কি এখানে, কারণ 2 দ্বারা কেন ভাগ করতে হবে, কারণ এটা বছরের মাঝামাঝি ক্রয় করছে স্যার। দেখেন এটা হচ্ছে বছরের মাঝামাঝি, এইখানে উল্লেখ করা আছে। যন্ত্রপাতিটি নতুন যন্ত্রপাতিটি সে বছরের মাঝামাঝি ক্রয় করেছিল, তার মানে এটাতে 6 মাসের অবচয় ধরতে হবে। তাহলে 6 মাসের অবচয় ধরলে কত হয়, 3,900 টাকা, 3,900। তাহলে দেখেন দুইটা যন্ত্র কিনছি, একটা যন্ত্র শুরুতে ছিল এটার অবচয় 8,000, এটার অবচয় 3,900, তো যোগ করলে 11,000 কত হয়, 900 টাকা হয়, 11,900 টাকা হয়। দেখো এটার আরেকটা ভিন্ন একটা পদ্ধতি আছে, সরাসরি অবচয় থেকে আমরা কি, আমরা এটা অবচয়ের হারটা আমরা নির্ণয় করে ফেলতে পারবো। তো এখানে আমরা দেখতেছি ক্যালকুলেশন করে অপশন টেস্ট করে, যেহেতু 8% ক্যালকুলেশন করি না, যেহেতু সরলরৈখিকে বেশিরভাগ অবচয়ের হার 10% হয়, আমরা 10% দিয়ে অবচয়গুলো নির্ণয় করে দেখলাম, দেখি যে না অবচয় আগের মতোই মিলতেছে। তো 10% দিয়েও তোমরা খুব সহজে করে ফেলতে পারবা। অথবা আরেকটা পদ্ধতি আছে, অবচয়টা উপরে বসে অবচয় যোগ্য মূল্য দিয়ে যদি ভাগ করে 100 দ্বারা গুণ করো, তখনও তোমাদেরকে কি, তোমাদের এটা খুব সহজে নির্ণয় করা যাবে। দেখি এটা একটু আমি করে দিচ্ছি। 1,58,000 টাকা আমাদের ছিল, দেখো 1,58,000, বিকল্প আরেকটা সূত্র আছে, এটা একটু দেখাচ্ছি। 11,900 গুণ 100 ভাগ 1,58,000। দেখো আরেকটা অপশন আছে, এটা সবাই বুঝছো কিনা এই বিষয়টা। 8,000 এবং 3,900 এই দুইটা যোগ করলে 10% ধরে আমরা অবচয় পাই কত, তাহলে এর আগেও আমাদের অবচয় আসছে কত, এর আগেও আমাদের অবচয় আসছে কত, 11,900। তো 11,900 বিষয়টা আমাদের সরাসরি মিলে যাচ্ছে, সরাসরি আমাদের মিলে যাচ্ছে 10% দিয়ে অবচয় ধরলে। এরপরে আসো 17 নম্বরে, এটা 17 নম্বর অবচয় 10%। এবার আসো এই প্রশ্নটা একটু দেখো, উদ্দীপকটা দেখে তারপর আমরা একটু আনসার করবো এটার। মিতা কোম্পানি 2021 সালের 31 ডিসেম্বর তারিখে বিশ্বদায়বন্দির তথ্যগুলো নির্ভর, প্রারম্ভিক মজুদ 50,000, ক্রয় 75,000, মজুরি 1,000, বেতন 1,500 টাকা, সমাপনী মজুদ 48,500 টাকা, বিক্রয় 1,02,500, বিক্রয় ফেরত 2,500 টাকা। ক নাম্বারে বলছে যে বিক্রিত পণ্যের ব্যয় কত। তো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তো এখান থেকে আমি প্রশ্নটা একটু লিখে দিচ্ছি, এই অংশ থেকে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, এটাই হচ্ছে আমাদের 18 নম্বর প্রশ্ন। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো সবাই। 18 নম্বর প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় কত হবে, এটা একটু উত্তর দাও সবাই।
অনেকে আনসার দিচ্ছে 88,000, অনেকে আনসার দিচ্ছে 88,000, 88,000। আমরা একটু করে দেখি, অনেকে আনসার দিচ্ছে, আমরা একটু করে দেখি। বিক্রিত পণ্যের ব্যয় সমান প্রারম্ভিক মজুত যোগ ক্রয়, তাহলে 50,000-এর সাথে ক্রয়টা যোগ করব 75,000, মজুরিটাও যোগ, ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ যোগ, মাইনাস কি সমাপনী মজুত, বেতন আর বিক্রয় ফেরত এখানে আসবে না, সমাপনী মজুরটা বাদ দিব, তাহলে 48,500 টাকা। তো এখন এটা যোগ করলে 75, 1,25,000, 1,26,000 থেকে 1,26,000 থেকে 48,500 বাদ দাও, 1,26,000 থেকে 48,500 বাদ দাও, ঠিক আছে কিনা দেখো অপশনটা, 1,26,000 মাইনাস 48,500, এখানে তো একটু ভিন্ন দেখাচ্ছে, দেখো 1,25,000, 26, 48,000, 77,500 টাকা না। তোফাজ্জল যে উত্তর দিচ্ছ ভুল হয়েছে, তুমি উত্তর দিচ্ছ তোফাজ্জল ভুল হয়েছে, বাকিদের ঠিক আছে, ইয়াসিন আরফার ঠিক আছে, তাজরিয়ান বিন উরো ঠিক আছে, ঠিক আছে, গুড গুড, 77,500 টাকা। এবার আসেন বিক্রিত হবে 77,500। এরপর আসেন মিতা কোম্পানির হিসাব বছরের শেষে বকেয়া বেতনের পরিমাণ। মিতা কোম্পানির হিসাব বছরের শেষে বকেয়া বেতনের পরিমাণ ছিল 1,000 টাকা, যা সমন্বয় করা হলে। একটা কথা মনে রাখবা, সমন্বয় করা মানে হচ্ছে যার যেটা কাজ সেটা করে ফেলা। তো বকেয়া বেতন, আমাদের অঙ্কে বেতন ছিল কত উদ্দীপকে, বেতন 1,500 টাকা। তো বেতন 1,500 টাকা আছে, বেতন কত 1,500 টাকা। তো বকেয়া বেতন হচ্ছে আমাদের জন্য ব্যয়ের সাথে সমন্বয় করতে হয়। তো বকেয়া বেতন 1,000। তা আমরা জানি কোনো বিষয়ের ব্যয় যদি বা ব্যয়ের অংশ যদি বকেয়া থাকে সেটা সংশ্লিষ্ট ব্যয়ের সাথে যোগ করতে হবে। তাহলে বেতনের পরিমাণ দাঁড়াবে যে 2,500 টাকা। তাহলে আমাদের দেখো বকেয়া বেতন বেড়ে গেলে নিট মুনাফার পরিমাণ কমে যাবে না, কারণ ব্যয় যদি বেড়ে যায়, ব্যয় ছিল আগে 1,500, এখন 1,000 টাকা যোগ হওয়ার ফলে ব্যয়ের পরিমাণ হচ্ছে 2,500 টাকা। তো ব্যয় বাড়লে মুনাফা কমে যাবে, নিট মুনাফার পরিমাণ কমবে। মোট বেতন 2,500 টাকা হবে। হ্যাঁ, মোট বেতন আগে ছিল 1,500, এখন 1,000 টাকা যোগ হবে, তাহলে 2,500 টাকা। এটা উত্তর, ঠিক আছে। মোট মুনাফার পরিমাণ কমবে না, মোট মুনাফার সাথে বেতনের কোনো সম্পর্ক নেই, কারণ বেতন পরিচালন ব্যয়ে বসে। মোট মুনাফা আমরা কিভাবে নির্ণয় করি, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে। তো এখানে বেতনের কোনো সম্পর্ক নেই, উত্তর হচ্ছে কত 2 আর 3, উত্তর হচ্ছে কত 2 আর 3। এরপর 19, হ্যাঁ 19টা আমরা করলাম। এবার আসো শেয়ার হস্তান্তর ফি কোম্পানির জন্য কি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শেয়ার হস্তান্তর ফি, ইয়েস আমারটা সুমাইয়া ইসলাম বলতেছে, আমারটা হয়েছে, ঠিক আছে, গুড। 20 নাম্বারটা উত্তর দাও, আমাদের আর 5টা প্রশ্ন আছে, এটা সহ 6টা। শেয়ার হস্তান্তর ফি কোম্পানির জন্য কি, আয় দায় সম্পদ ব্যয়। অপশন লিখতে হবে, এখানে তোমরা 20টা লিখো, তারপর অপশনটা লিখো কমেন্টসে। শেয়ার হস্তান্তর ফি সুমাইয়া আক্তার আরেকটু সহজ থেকে ধরতাম না, এগুলো তো সহজ, আর একটু হার্ড থেকে ধরেন। হার্ড দিলে তো তুমি বলো যে স্যার আবার করান, যেগুলো আছে এখানে সবার জন্য করাইতে হচ্ছে, কারণ এখানে ক্লাসে হচ্ছে বেশিরভাগ কিছু আছে মেধাবী, কিছু মধ্যম মানের, কিছু আছে একদম বোতল টাইপের, এরকম সবার জন্য ক্লাসটা করতে হচ্ছে আমি টিচারের জন্য। শেয়ার হস্তান্তর ফি 20-এর আয়। আচ্ছা আয়, কেন আয় যদি জিজ্ঞেস করি, আয় যারা উত্তর দিচ্ছ সবার সঠিক হচ্ছে, কিন্তু কেন আয় দেখো একটু, কেন আয় এখানে একটা সংজ্ঞা লিখে দিচ্ছি। শেয়ার হস্তান্তর ফি অপরিচালন আয় হবে, এটা শেয়ার হস্তান্তর ফি অপরিচালন আয়। দেখো শেয়ার হোল্ডারগণ যদি তাদের মালিকানা হস্তান্তর করতে চায়, কোম্পানিকে একটি নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করতে হয়, যা কোম্পানির জন্য আয়। যেমন দেখো আমার 200টা শেয়ার আছে, আমি 50টা শেয়ার তোমাদের যে কোনো একজনকে বিক্রয় করে দিতে চাচ্ছি। তো যে কোম্পানির শেয়ারের মালিকানা আমার কাছে ছিল, সেই কোম্পানিকে আমার কিছু অতিরিক্ত ফি প্রদান করতে হবে শেয়ারগুলো মালিকানা হস্তান্তর করার সময়। তো এটা কোম্পানির জন্য আয়, কিন্তু এটা মূল উদ্দেশ্য না, ব্যবসায় সরাসরি জড়িত না, কারণ কোম্পানি শেয়ারগুলো বিক্রি করতেছে মূলধন সংগ্রহের জন্য, শেয়ারের মালিকানা হস্তান্তর করতেছে, এটাও হচ্ছে কি শেয়ার হোল্ডারদের সুবিধা হতে পারে। কোনো শেয়ার হোল্ডার শেয়ার প্রথমে ক্রয় করছিল, পরবর্তীতে তার অসুবিধা হলে শেয়ারগুলো সে বিক্রয় করে ফেলতে পারে। তো এখানে কোম্পানি একটা প্রফিট করতেছে, কিন্তু
অন্য অন্য শেয়ার হোল্ডার আরেক তৃতীয় কোনো ব্যক্তিকে বা নতুন শেয়ার হোল্ডারদের কাছে শেয়ার হস্তান্তর করতেছে, প্রফিট করতেছে কোম্পানি। কোম্পানির মূল উদ্দেশ্য কিন্তু এটা না, কোম্পানির মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসা করা। এই জন্য শেয়ার হস্তান্তর ফি হচ্ছে কি অপরিচালনায়, অর্থাৎ এটা ব্যবসা পরিচালনার সাথে সরাসরি জড়িত না। এবার আসো, মিস্টার আবির ব্যবসায়ের 12 লক্ষ টাকা মূল্যের একটি যন্ত্র ক্রয় করে। প্রতি বছর এটার মেরামত ব্যয় বাবদ 20,000 টাকা পরিশোধ করেন। পরিচালন অবচয় হচ্ছে 1 লক্ষ, পরিচালন ব্যয় 80,000 টাকা হলে মুনাফা কত? এটা করো তোমরা। এই প্রশ্নটার আনসার দাও সবাই। 21 নম্বর প্রশ্নের আনসার দাও সবাই। 21 নম্বর প্রশ্নের আনসার দাও। 21 নম্বর প্রশ্নের আনসার দাও। মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত নির্ণয় করতে বলছে আমাদের? মুনাফা জাতীয় ব্যয়। এই প্রশ্নের আনসার দাও সবাই। 21 নম্বর। কারণ আমি শেয়ার আরেকজনের কাছে বিক্রয় করতেছি। এখানে বিক্রয় করলে স্যার তোমার আয় যে না, এটা কোম্পানির আয় কেন? এটা কোম্পানির আয় হওয়ার কারণ তুমি যেটা বলতেছো এটা ভুল। কোম্পানির আয় হচ্ছে কোম্পানি, মনে করো তুমি এবং তোমার বয়ফ্রেন্ডের কাছে 300টা শেয়ার আছে, তোমাকে সে 50টা শেয়ার দিয়ে দিচ্ছে মালিকানা, তোমার আগে কোনো শেয়ার ছিল না। এইখানে কোম্পানি একটা প্রফিট করবে মাঝখান থেকে, কোম্পানিকে একটা ওই হস্তান্তর করে দিবে যে, অর্থাৎ ধরো তোমার 50টা শেয়ার বা তোমার বয়ফ্রেন্ডের 50টা শেয়ার তোমাকে মালিকানা দিয়ে দিচ্ছে, এই কাজটা কোম্পানি করে দিবে তোমাকে। এই জন্য কোম্পানিকে একটা ফি দিতে হবে। এটা সরাসরি যে শেয়ারগুলো বিক্রি করতেছে সেই বাবদ আয় না, সে আয়টা তো স্যার যে শেয়ারের মালিক সে নিবে। শেয়ার হস্তান্তর ফি হচ্ছে কোম্পানির এটা এক ধরনের দালালি, অর্থাৎ কোম্পানি কাজ করে দিবে, সেজন্য কোম্পানিকে একটা ফি দিতে হচ্ছে। তুমি যেটা বলতেছো এটা ভুল। সোমাইয়া ইসলাম। এবার আসো, হ্যাঁ ঠিক আছে, তুমি মুখস্থ করে ফেলছো আয়, শেয়ার বিক্রয় করলে আয়, সেজন্য তুমিও আয় উত্তর হয়ে যাচ্ছে, কিন্তু সঠিক উত্তর ওইটা না। সঠিক উত্তর হচ্ছে কোম্পানির কোনো শেয়ার হোল্ডার অন্য কোনো ব্যক্তির কাছে বা তৃতীয় কোনো ব্যক্তির কাছে শেয়ার বিক্রয় করতে গিয়ে কোম্পানি ওইখানে একটা প্রফিট করে, শেয়ারগুলো মালিকানা হস্তান্তর করতে গিয়ে ওই প্রফিটটাই হচ্ছে কি, ওই দালালি বা ওই কমিশনটাই হচ্ছে শেয়ার হস্তান্তর ফি। এবার আসো, মিস্টার আবির এখানে কত টাকা আসবে, এটার উত্তর কে কে দিচ্ছে? না, এটা বোঝানোর জন্য বলতে হয়, 21 নাম্বার। 21-এর, হ্যাঁ সুমাইয়া তোমার উত্তর হয়নি, 21-এর উত্তর হয়নি। তাজ রিয়ান বিন গুড, ওরা অনেকেই যারা করতেছে কনফিউশনে আছে। হ্যাঁ সুমাইয়া কনফিউশনে আছে, 1 লক্ষ হবে নাকি 2 লক্ষ হবে? দেখেন, পরিচালন ব্যয়, এটা ব্যয়, এটা আমরা সবাই জানি 80,000। তারপর অবচয়, এটাও এক ধরনের ব্যয়, পরিচালন ব্যয়, তাহলে 1,80,000 পেলাম। এখন দেখো বছরে তিনি এটির মেরামত ব্যয় করেন। দেখেন, কোনো ক্রয়কৃত সম্পত্তির বছর বছর বা রক্ষণাবেক্ষণের যে ব্যয়, সেটা হচ্ছেও এক ধরনের কি মুনাফা জাতীয় ব্যয়। নতুন ক্রয়কৃত কোনো সম্পদের প্রতি বছর বছর রক্ষণাবেক্ষণ বা এটাকে সুন্দর রাখতে গিয়ে বা সচল রাখতে গিয়ে যে ব্যয়টা, সেটাও মুনাফা জাতীয় ব্যয় হবে। তাহলে এখানে লিখে দিছে বছরে তিনি এটির মেরামত বাবদ ব্যয় করেন, মানে মেশিনটা সচল রাখতে তিনি 20,000 টাকা করে বছরে ব্যয় করেন, সেটা মুনাফা জাতীয় ব্যয়। এবার দেখো, একদম পুরাতন একটা যন্ত্রপাতি অন্য একটা কোম্পানি থেকে কিনে এটাকে সচল করার জন্য তুমি যে ব্যয়টা করছো, সেটা মূলধন জাতীয় ব্যয়। দেখো, নতুন ক্রয়কৃত যন্ত্রপাতির সচল রাখার জন্য প্রতি বছর বছর যে ব্যয়টা হয়, সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, মেরামত ব্যয়টা। আর একদম পুরাতন যন্ত্রপাতি কিনে সেটাকে ব্যবহার উপযোগী করার জন্য যে ব্যয়টা, সেটা মূলধন জাতীয় ব্যয়। এখানে দিয়ে দিচ্ছি, এখানে এটা একটু স্ক্রিনশট করে রাখো। এই অংশ থেকে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসতে পারে। তাহলে ওই 20,000 সহ যোগ হবে স্যার। তো কনফিউশন দূর হয়েছে অনেকের। এখানে 80, 1 লক্ষ প্লাস কি হবে 20,000 প্লাস 20,000, তো উত্তর হবে 2 লক্ষ টাকা। তো এই ধরনের প্রশ্নগুলো খুব সহজে আমরা অনেকে ভুল করে ফেলে, যেমন অনেকে 1 লক্ষ দিবে, অনেকে 1,80,000 দিবে, ওই যন্ত্রপাতির মেরামত ব্যয়টা দিবে না। নতুন যন্ত্রপাতি ক্রয় করে মেরামত ব্যয় করলে সেটা কি,
মেরামত ব্যয় বা রক্ষণাবেক্ষণ ব্যয় সেটা মুনাফা জাতীয় ব্যয়। এবার আসো 22 নম্বর দেখো, মঞ্জু লিমিটেডের রেওয়া মিলে প্রাপ্য হিসাব 2,50,000 টাকা। উক্ত প্রাপ্য হিসাবের 5,000 টাকা আদায়যোগ্য নয়। উক্ত প্রাপ্য হিসাবের 5,000 টাকা আদায়যোগ্য নয়। 5% হারে কুঋণ সঞ্চিতি সৃষ্টি করা হলে কুঋণ সঞ্চিতির পরিমাণ কত? কুঋণ সঞ্চিতির অপর একটা নাম আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটার আনসারটা দাও। 22-এর আনসারটা দাও। 22 নাম্বারের আনসারটা দাও। 22 নাম্বারের আনসারটা দাও। সাকিব তোমারটাও পড়তেছে, যারা নতুন আসছে মেহমান ওদেরগুলো একটু পড়তেছে আর কি, তোমারটাও পড়তেছে, আমি দেখতেছি কে কে করতেছে। 22 নাম্বারের আনসারটা দাও। এই কাজটা আমরা আর্থিক অবস্থার বিবরণীতে বেশিরভাগ করে থাকি। দেখো এখানে এখানে চলতি সম্পত্তিতে প্রাপ্য হিসাব লিখে এখান থেকে অনাদায় পাওনা বাদ দিয়ে, তাহলে আর বাকি থাকে 2,45,000। এখন এটার উপর 5%টা ক্যালকুলেশন করে যেটা পাই সেই টাকাটাও বাদ দিয়ে বাকি টাকা বাইরে পাঠাই দিই, তখন সেটাকে আমরা নিট প্রাপ্য হিসাব বলি। কিন্তু আজকে আমাদের নিট প্রাপ্য হিসাব বের করতে বলে নাই, আমাদেরকে বলছে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি বা নতুন কুঋণ সঞ্চিতি নির্ণয় করো। তাহলে 2,50,000 থেকে 5,000 বাদ দিয়ে 2,45,000, এটার উপর 5%, এটার উপর 5%। হ্যাঁ মিলতেছে কিনা? গ নাম্বার 3। গুড গুড, অনেকে ভালোই আনসার দিচ্ছে। 12,500 টাকা। তারপরে একটু করে দেখি, 2,45,000 গুণ 5, 12,500। গুড গুড। দেখো এই প্রশ্নটা যদি বলে যে নিট প্রাপ্য হিসাব কত, আমার একটা প্রশ্ন আছে, এটা একটু তোমরা নিজেরা করো। নিট প্রাপ্য হিসাব কত? নিট প্রাপ্য হিসাব কত? যদি বলে যে নিট প্রাপ্য হিসাব কত, তখন উত্তর কত হইতো? নিট প্রাপ্য হিসাব এটা তো 12,500, 12,250, এটা তো উত্তর নিলাম। আরেকটা প্রশ্ন, নিট প্রাপ্য হিসাবের পরিমাণ কত? 12,250। গুড 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 সাকিব, গুড তোফাজ্জল, গুড। এটা নিট প্রাপ্য হিসাবের পরিমাণটা কত হবে? নিট প্রাপ্য হিসাব, এই প্রশ্ন থেকে নিট প্রাপ্য হিসাব নির্ণয় করতে বললে উত্তর কত হইতো? এখানে উত্তর দেওয়া নাই, উত্তরটা তোমাদের নিজেদেরকে লিখতে হবে। দ্রুত লাগে, দ্রুত লিখো, দ্রুত লিখো। দ্রুত লিখো, এখানে তাড়াহুড়া নাই। এখানে এমসিকিউগুলো আমি তো শুধু অপশন বলে বলে চলে যেতে পারতাম, এগুলো তোমাদের থেকে আদায় করতে হবে। আমাকেও যতটুকু দায়িত্ব আছে তোমাদেরকে বলতে হবে। তো অনেকেই থাকে, অনেকেই থাকে না। অনেকে এগুলো আর্টস কমার্সের স্টুডেন্টরা এত অনলাইনে তারা এত অ্যাক্টিভ না, পড়তে চায় না, একটু ক্লাস দিতে বলে। এখানে আমি চাইলে এটা 15 মিনিটে করা দিতে পারতাম ক্লাসটা, কিন্তু কী হতো? কিছু হইতো না। অপশনগুলো তো এগুলো তো বিভিন্ন বইয়ে আছে, সব বইয়ে আছে। 2,32,750, তার মানে 2,45,000 থেকে তখন কি 12,250 টাকাটা বাদ দিতে হয়, কারণ এখানে এই টাকাটাও বাদ দিয়ে বাকি টাকা বাইরে পাঠায়। তো 2,45,000 থেকে 12,000, 2,45,000 থেকে 12,250 বাদ, 2,32,750, 2,32,750 টাকা। এটাই হচ্ছে নিট প্রাপ্য হিসাবের উত্তর। আসো এবার, আমি এটা হচ্ছে অপশনাল দিছি, যে আমাদের মূল উত্তর কিন্তু আগেই দিয়ে দিছো তোমরা। 23 নাম্বার আসো, এটা কে ক্যান্সার করতে পারবে? এটা কে ক্যান্সার করতে পারবে? 23 নাম্বার আনসার কে কে করতে পারে? 1 টাকার ভ্যাট ফ্যাক্টর কত? 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 23 নাম্বার। আমাদের আর 2টা প্রশ্ন আছে, শুধু আমাদের আর 2টা প্রশ্ন আছে। 1 টাকার ভ্যাট ফ্যাক্টর কত? 1 টাকার ভ্যাট ফ্যাক্টর কত? ও এই চ্যাপ্টার করাচ্ছি, তখন তোমরা যারা আসো, যে কয়েকজন আসো, তোমাদেরকে আমি একটা সুখবর দিচ্ছি। আর্থিক বিবরণীর সমন্বয়গুলো অনেক কঠিন লাগে তোমাদের কাছে। ইউনিক স্কুল যে ইউটিউব চ্যানেলটা আছে, ইউনিক স্কুল যে ইউটিউব চ্যানেলটা আছে, এখানে প্লে লিস্টে যাবা, হিসাব বিজ্ঞান সমন্বয় নামে একটা আছে, প্লে লিস্ট আছে। এখানে 10 থেকে 15টা গুরুত্বপূর্ণ সমন্বয় আছে দ্বিতীয় পত্রের। এই সমন্বয়গুলোর ক্লাস করলে দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা হবে না, কারণ একটা সমন্বয় থেকে 10টা করে আমি নির্ণয় করছি একটা সমন্বয় দিয়ে। ক
না। আচ্ছা এটা একটু করে দিচ্ছি আমি তোমাদের, দেখো এক্স 1 টাকার ভ্যাট ফ্যাক্টর, আমরা জানি ভ্যাটের হার বাংলাদেশে কত 15%। তো মার্ক আপ যখন করতে বলে তখন আমরা কীভাবে করি, ভ্যাট সহ বলা থাকলে উপরে 15 নিচে 115। তো এখানে এটাকে যদি আমরা কাটাকাটি করি 5 দিয়ে কাটলে এখানে 2, 3 5 15, এখানে হচ্ছে কত 3, অর্থাৎ 23/3। তো এইখানে 1 টাকাকে তোমরা এভাবে ক্যালকুলেশন করে দেখো, উপরে 15 নিচে 115, তখনও এই টাকাটা আসবে ক্যালকুলেশন করলে 23/3, 23 কত 3। তো যারা অনেকে ক নাম্বার আনসার করেছো এটা ভুল, হ্যাঁ খ যে বলতেছে খ নূর মোহাম্মদ, ঠিক আছে খ, ঠিক আছে নূর মোহাম্মদ, গুড। এবার আসো 24 নাম্বারে আসো। 24 25 একটা উদ্দীপক দিয়ে দেওয়া আছে, উদ্দীপকটা একটু আমরা দেখি। ক্রয় কত টাকা, এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় সূত্র থেকে আমরা নির্ণয় করব বিক্রিত পণ্যের ব্যয় সমান কি, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস কি সমাপনী মজুদ। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় সমান বিক্রিত পণ্যের ব্যয় সমান প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ। তা আমাদেরকে নির্ণয় করতে বলছে যে কি, ক্রয়। তাহলে প্রারম্ভিক মজুদ আছে, সমাপনী মজুদ আছে, বিক্রিত পণ্যের ব্যয় আছে। তো ক্রয়টা এই পাশে নিয়ে আসবো, এটা প্লাসে আছে না, এই পাশে আনলে এটা মাইনাস সাইন হয়ে যাবে, মাইনাস ক্রয়। তাহলে প্রারম্ভিক মজুদ সেম থাকবে, সমাপনী মজুদও সেম থাকবে। আমি ডট যেটা দিছি সেটা কি প্রারম্ভিক মজুদের জন্য উপরে আছে। ওই যে এখানে একটা বিক্রিত পণ্যের ব্যয় আছে না, সমানটা কে দখল করে ফেলছে, সমানের এই জায়গাটা ক্রয়। এখন বিক্রিত পণ্যের ব্যয়কে যখন ওই পাশে নিয়ে যাবে, এটা প্লাসে আছে, ওই পাশে নিয়ে গেলে মাইনাস সাইন হবে, বিক্রিত পণ্যের ব্যয়। তো অনেকে বলে স্যার এটা মুখস্থ করে ফেলা যাবে না, মূল সূত্র থেকে আমরা পক্ষান্তর করে করব। এখন ক্রয়টা আমাদেরকে নির্ণয় করতে হবে, ক্রয় দেওয়া নাই, প্রশ্নবোধক চিহ্ন দিলাম। প্রারম্ভিক মজুদ কত দেওয়া আছে আজকে, প্রারম্ভিক মজুদ 36,000, মাইনাস সমাপনী মজুদ কত দেওয়া আছে 30,000, মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় কত দেওয়া আছে 1,30,000, 1 লক্ষ কত 30। এখন দেখো এখানে কি কোন সাইনটা বড়, মাইনাস সাইনটা বড়। 36,000 থেকে 36,000 প্লাস আছে, এই দুইটা মাইনাস আছে, মাইনাস যোগ করে ফেলবো। তাহলে 30 আর 1,30,000 যোগ করলে 1,60,000, 1,60,000, 1,60,000 থেকে 36,000 বাদ দাও। 1,60,000 থেকে 36,000 বাদ দিলে কত থাকে, 1,60,000 মাইনাস 36,000। তো মাইনাস দেখো এখানে যেহেতু মাইনাস ফিগারটা বড়, কি হবে এদিকেও মাইনাস ক্রয় আছে না, এখানে উত্তর আসে আমাদের কি মাইনাস 1,24,000, মাইনাস 1,24,000, কারণ এটা প্লাসে আছে এটা মাইনাসে। তো মাইনাস সাইনটা এখনো বড় আছে, যোগ বিয়োগ করার পর মাইনাস আছে কত, মাইনাস আছে কত 1,24,000। এখন মাইনাসে কাটা দিয়ে দিচ্ছি আমরা, তাহলে মাইনাসে এই পাশেও মাইনাস ওই পাশেও মাইনাস, উত্তর আসবে 1,24,000। এগুলো মুখস্থ না করে এভাবে পক্ষান্তর করলেই সুবিধা। 1,24,000। এরপর সর্বশেষ প্রশ্ন, পরিচালন ব্যয় 20,000 টাকা হলে নিট লাভ কত। এখন আমরা দেখি একটু মুড লাভটা আগে লাগবে না আমাদের, মুড লাভটা একটু আমরা নির্ণয় করে ফেলি। দেখো বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মুড লাভ পাওয়া যায়। বিক্রয় 1,80,000, বিক্রিত পণ্যের ব্যয় 1,30,000, তাহলে মুড লাভ হচ্ছে কত 50,000, মুড লাভ 50,000। এখন মুড লাভ যদি 50,000 হয়, পরিচালন ব্যয় কত দেওয়া আছে আমাদের 20,000, তাহলে মুড লাভ 50,000, পরিচালন ব্যয়টাও বাদ যাবে 20,000, পরিচালন ব্যয় বাদ, আয়গুলো কি হয় যোগ হয়। তাহলে 30,000 টাকায় হচ্ছে আমার কি নিট লাভ। মুড লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে 30,000 টাকা নিট লাভ। এখন দেখো আমাদেরকে এই ক্লাসের মার্কআপ মার্জিনের কাজটা বোঝার জন্য আমি ডেসক্রিপশনে বা কমেন্টে এখনই একটা কি ভিডিও দিচ্ছি মার্কআপ মার্জিনে, এটা অবশ্যই দেখবা বা সময় নিয়ে কালকে সকালে দেখতে পারো। আর ভ্যাটের কিছু জাবেদা আছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে তোমরা দেখে নিতে পারো।